আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট। সবাই বারবার বলছেন ভাইয়া ম্যাথটা দেন না কেন, ম্যাথটা দেন না কেন। তো আজকে আপনাদের ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমার শরীরটা একটু অসুস্থ, ঠান্ডা লাগছে, তো একটু কথাগুলো হয়তো আপনাদের একটু আসতে হতে পারে, তো আপনারা একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। এছাড়া আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখলে আমি যেগুলো একটু বড় ম্যাথ অর্থাৎ যেগুলো এখন করিয়ে দিয়ে আপনাদের লাভ হবে না ওইগুলো একটু ইগনোর করার চেষ্টা করব, কারণ বেশি অর্থাৎ বড় হয়ে গেলে ক্লাসটা আমার ডাউনলোড, এডিট, এরপরে আপলোড দিতে অনেক সময় লাগে। তো যেগুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, যেগুলো টাইপ ভিত্তিক আসে সেগুলো করব। তো ম্যাথে যদি ভালো করতে চান আমি একটা কথা বলবো, এখন আপনি যদি ডাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে এটার ম্যাথগুলো করেন, ম্যাথগুলো এছাড়া আপনি ভার্সিটির যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা যদি আপনি করেন অনেকটা আপনি ভালো পারবেন, ম্যাথে অনেক ভালো অ্যান্সার করতে পারবেন। তো হচ্ছে আপনাদের আমি যে বলেছি যে ডাবি, স্টোবি এগুলার সাত কলেজের কোশ্চেন ব্যাংক করতে যারা ভালো করে করছেন ইনশাল্লাহ ডাবি থেকে আপনাদের অনেকগুলো টাইপগুলো কমন আসবে। এই আজকে যে ম্যাথগুলো করাবো এখান থেকে টাইপগুলো কমন আসবে। এছাড়া একটা দুইটা হয়তো কমন চলে আসতে পারে পুরোপুরি কোশ্চেন, কিন্তু আমি সবসময় যেটা বিশ্বাস করি আপনার হচ্ছে সেটা হচ্ছে আপনার টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো এবং কোশ্চেন থেকে টাইপ ভিত্তিক কোশ্চেনটাই আসে। যারা করছে আশা করছি তারা একটা ভালো, আর আমি সবসময় বলি টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো এসে থাকে। তো চলেন আমরা আজকে আমাদের ম্যাথে যে কোশ্চেন ব্যাংকটা আছে ইয়ার সাত কলেজে সেটা সম্পূর্ণ শেষ করব, আর টাইপ ভিত্তিক কোনগুলো বেশি আছে সেটা আমরা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা প্রথমে যৌগজীকরণের একটা ম্যাথ নিয়ে শুরু করছি। এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমার যে এক্সামটা ছিল এই ম্যাথটাই ছিল, এর কাছাকাছি একটা ম্যাথ ছিল। তো এগুলো মনে রাখবেন কীভাবে, এগুলোর হচ্ছে আপনাদের আমি দেখাই দিই। এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো এগুলো হচ্ছে মূলত যৌগজীকরণের শেষ দিকে যে ম্যাথগুলো আছে আপনারা সে অন্যগুলো না পারলেও শেষে যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা করবেন। এটা মূলত হচ্ছে আপনার এটার সম্পূর্ণটা মানটা এই সম্পূর্ণর মানটা হচ্ছে 6। তো আপনাকে বের করতে বলেছে, এটার মানটা বের করতে বলেছে এবং এদের হচ্ছে আপনার যেগুলোই দেখো থাক না কেন আপনার এখন বের করতে বলেছে। দেখেন আমরা যদি এটা x+1 যেটা আছে সেটাকে আমরা যদি সাজাই অর্থাৎ আমরা যদি করি, আমরা কিন্তু এগুলার প্রথমে আমরা কি করব এদের যে, তো আমরা মূলত প্রথমে দেখেন আমরা তো এইগুলার ক্ষেত্রে আমি এটা শর্টকাট কিভাবে করতে হয় কিভাবে দেখলে আপনি পেরে যাবেন, এত করতে হবে না সেটাও দেখাই দিব, তবু একটু ফর্মালিটি পালন করতেছি আর কি, একটু দেখাই দিই আপনাদের। প্রথমে এখানে দেখেন x+1 আছে না, এটাকে x+1কে আমরা জেড ধরে নিব। তো জেড ধরলে এটা মূলত আমরা জেড ধরছি কি এই সম্পূর্ণটা আমরা আলাদা আলাদা না করে এটাকে সম্পূর্ণটাকে আমরা জেড ধরছি। তো জেড ধরলে আমরা এখানে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি আপার মান হচ্ছে 3 আর লোয়ার মান -1। তো আমরা এফএক্স এখানে আমরা শুধু জেড লিখতে পারি। তো জেড ডিজেড এখানে আবার এক্স হবে না, তো আপনাদের এগুলো আপনারা জানেন। তো এখানে আমরা বের করবো এগুলো। তো যেহেতু আমরা জেড ধরছি, তো আপনি যখন জেড ধরবেন তখন আপনার আপার মান এবং লোয়ার মানটাও চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ হওয়ার জন্য আপনার যেটা করতে হবে সেটার জন্য আপনার একটা ঘর তৈরি করতে হবে। এগুলো যদিও নর্মালিটি এগুলো করতে হয় না তেমন এত কিছু। তো আপনি দেখবেন কি এখানে আপনি এক্সের মান আর এবং জেডের মান, আপনি যখন এটা এক্সে অবস্থায় ছিল তখন এটার আপার মান কত ছিল 3 ছিল, তো এখানে 3 বসান। আর যখন জেড হয়ে গেছে তখন আপনি কি করবেন, এই এক্সের জায়গায় 3 বসাবেন আর 1 তো আছে, তাহলে 1 একে আর 3 আর 1 4 হয়ে যাবে, তাহলে জেডের মান আপনি 4 পাচ্ছেন। তো দেখেন এর পরবর্তীতে আপনি হচ্ছে লোয়ার মান -1 আছে এক্সের ক্ষেত্রে, আর যদি আপনি এখানে এক্সের ক্ষেত্রে -1 বসান তাহলে আপনি প্লাসে মাইনাসে কাটাকাটি জায়গায় জেডের মান আপনি 0 পাচ্ছেন। তো দেখেন আমি পরবর্তীতে যেটা পাচ্ছি যে আমরা আপার মান এবং লোয়ার মান যেটা পাচ্ছি পরবর্তীতে আমরা মূলত এখানে পাচ্ছি 4, এরপরে 3 এফ জেড, এরপরে ডিজেড। তো দেখেন এই যে আমি যেটা দেখাই এটা আর সাথে এটার সাথে কিছুটা মিল আছে কিনা, এখানে শুধু এক্স আর এখানে শুধু জেড এইটুকুই পরিবর্তন, কিন্তু এদের আপার মান লোয়ার মান সম্পূর্ণ একই। তো আমরা এইটার সমান এই যে এটা ধরতে পারি, তো এই জন্য তাহলে আমরা এটার মানও লিখতে পারি 6। তাইলে যেহেতু এটার মান আমরা 6 পেয়েছি, এটার মানও মূলত 6, এই যে 6 অ্যান্সার। এখন মূলত হচ্ছে আপনারা এইভাবে করবেন যে যেইভাবে এগুলা দেওয়া থাকুক না কেন, আপনি যদি দেখেন যে এই যে এফের ভিতরে x+1 3 4 5 6 যেরকমই থাকুক এটার সাথে মূলত এইটা যা অ্যান্সার থাকবে এটাও সেটা অ্যান্সার হবে। কিন্তু মাঝে মধ্যে আরেকটা ব্যতিক্রম আছে, সেটা আপনাদের আমি দেখাই দিই। ধরেন এখানে এখন আপার মান এখানে 3 আর এখানে কত ছিল -1, তবে সেটার ক্ষেত্রে আপনাদের এখন আছে কি এফএক্স যে x+1 আছে, তো এখানে এর আগে 3 যদি থাকতো, এটার আগে যদি 3 থাকতো তখন যদি আপনাকে মান বের করতে বলতো তখন কিন্তু আপনার এটার অ্যান্সার যারা 6 বসাবেন তাদের অ্যান্সার ভুল হবে, কারণ এই যে সামনে যে 3টা আছে না এটা কিন্তু থেকে যায়। তো এই 3টা আপনি কী করবেন মনে রাখবেন, যেটা এদিকে যেটা ছিল আপনি এই 3টা যদি সামনে নিয়ে আসেন, আমরা তো জানি এগুলো হচ্ছে ধ্রুবকটা সামনে চলে আসে, তো আপনি এটা ইকুয়াল টু -1 থাকে -1, এরপরে
এক্স প্লাস ওয়ানটাই থাকে। তো এটা সমান আপনারা জানেন, যেহেতু আপনারা বের করে এটা পাইছেন, তো এটা সমান আপনারা 6 জানেন, তো এটা সমান আপনারা 6 জানেন, তো এটা দ্বারা আপনার গুণ 3 দ্বারা গুণ করবেন, তো একটা অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি এরকম ম্যাথগুলো আপনারা করতে পারবেন নিজেরা। তবে এই যে ম্যাথটা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যেটা আছে, তো আমরা এটার অ্যান্সার পেলাম কত 6। দেখেন আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন এই কোশ্চেনটা কী দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, তো হচ্ছে কি এবং এক্স আর ওয়াই এটা সমান রেখাদ্বয়ের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 বৃত্ত, এটা কিন্তু বৃত্ত বলেই দিছে, বৃত্ত দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফলের, এই যে প্রথম চতুর্ভাগের আপনাদের আবদ্ধ, তো একটা বৃত্তর ক্ষেত্রে আপনার প্রথম চতুর্ভাগে যে আবদ্ধ এইটুকের ক্ষেত্রে আপনার মানটা বের করতে বলেছে। তো আমরা জানি প্রথমে বৃত্তের সমীকরণটা ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কোয়ার, তো আমরা এখান থেকে আর এর মান প্রথম বের করব। তো এখানে যেহেতু আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যে 16টা দেওয়া আছে, এটা মূলত আর স্কোয়ারের মান দেওয়া আছে। তো আর স্কোয়ারের মান আমরা যদি আর স্কোয়ারের থেকে যদি আর আমরা 16 ইকুয়াল টু বসাই, আর এর মান আমরা পাচ্ছি কত 4 পাচ্ছি, তো আর এর মান আমরা 4 পাচ্ছি। তো আমরা এগুলো কাটি, তাহলে আমরা মূলত আর এর মান পাচ্ছি 4। আমরা এখন ক্ষেত্রফলটা বসাবো, ক্ষেত্রফলটা বসালে আমরা কি পাই দেখেন, আমি বুঝিয়ে দিব সম্পূর্ণটা, পাই আর স্কোয়ার। তো আপনি যদি আর স্কোয়ারের মান হচ্ছে, আর এর মান হচ্ছে স্কোয়ার, তো আপনি 16 পাই পাচ্ছেন, আপনি 16 পাই পাচ্ছেন। এখন আপনাকে কোশ্চেনে বলছে প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফল বের করতে বলছেন, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো দেখেন একটা বৃত্ত প্রথম চতুর্ভাগে কতটুকু থাকে, এই বৃত্তটা 4টা খণ্ডে ভাগ হয়েছে, 1 2 3 4, তো 4টা খণ্ডকে আমরা ভাগ করব, 4 দিয়ে এখানে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, তাহলে 4 4 16, 4 পাই পাবো আমরা। তো দেখেন এখন যে আমরা 4 পাই পেলাম, তো এই 4 পাই থেকে আমরা এখন হচ্ছে কি আমরা আবার একে আমরা কি করব 2 দ্বারা ভাগ করব। এখন বলতে পারেন ভাইয়া আমরা তো একবার তো ভাগ করে দিচ্ছি 4, তো 4টা খণ্ড, এখন আবার কি দ্বারা আমরা 2 দ্বারা কেন ভাগ করব। তো দেখেন কেন ভাগ করবো, আগে আমি এটা মুছে দিই, দেখে দিচ্ছি আপনাদের। এই দেখেন এখানে একটা শর্ত আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স, তো আপনি মনে রাখবেন ওয়াই ইকুয়াল টু এক্স এর রেখাটি এটাই হচ্ছে এই চতুর্ভাগটি, প্রথম চতুর্ভাগকে আপনার বর্গের সমান অর্থাৎ 2 ভাগে ভাগ করা হয়েছে, এটা হচ্ছে বর্গের সমান 2 ভাগে ভাগ করা হয়েছে। তার জন্য আমরা মূলত এই প্রথম চতুর্ভাগে, যেহেতু প্রথম চতুর্ভাগ আবদ্ধ ক্ষেত্রফল, তখন আমরা এটাকে ভাগ করি আরও 2 দ্বারা, যেটা পেলাম অর্থাৎ 4 1/2 4 পাই আমরা যে পেলাম, এটাকে আমরা কাটাকাটি করলে 2 পাই। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের এই শর্তটা না দেওয়া থাকতো, এই যে এই শর্তটা না দেওয়া থাকতো, তাহলে আপনাদের কিন্তু 4 পাই অ্যান্সার হতো। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স দিয়েছে, তাই এই সময় এই রেখা এটা ওয়াই এবং এক্স, এটা মূলত চতুর্ভাগের বর্গের অংশকে সমান 2 ভাগে ভাগ করার কারণে আমরা 2 দ্বারা ভাগ করেছি, অর্থাৎ এই বৃত্তটা, এই যে বৃত্তটাকে এটা 2 ভাগে সমান ভাগে ভাগ করেছি, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করেছি। আর যদি এই শর্তটা না থাকতো, তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতাম না, আমাদের বৃত্তের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল 4 পাই হতো। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। দেখেন খুবই ইম্পর্টেন্ট, আপনাদের আমি যে সাজেশন দিয়েছি, আপনাদের সাজেশনে আমি বলে দিয়েছি উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে আপনার উৎকেন্দ্রিকতা, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা তো 0, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 0। তো আপনারা এগুলো দেখে নিতে আপনাদের, 0 না 1 বৃত্তের ক্ষেত্রে 0। তো আপনাদের এইগুলো আমি বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে দেখবেন। এই যে আমি বলে দিচ্ছি কোনটার ক্ষেত্রে কি, বৃত্তের ক্ষেত্রে হচ্ছে 0, পরাবৃত্তের ক্ষেত্রে 1, অধিবৃত্তের ক্ষেত্রে হচ্ছে আপনার এরপরে হচ্ছে 1 বড়, এরপরে 0। আর ইয়ার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা একের থেকে, এটা হচ্ছে অধিবৃত্ত, এটা উপবৃত্ত, আর এটা হচ্ছে অধিবৃত্ত। তো এরকম শর্তগুলো আছে আপনাদের, এগুলো দেখে নেবেন। এখানে 0 হবে না, -1 হবে আর কি। তো এরকম শর্তগুলো আপনারা দেখে নেবেন। তো এছাড়া এখন আমাদের কি বলা হয়েছে, এখানে হচ্ছে কি একটা, এটা কিসের সমীকরণ দেওয়া আছে, এটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এবং আপনাকে বলেছি কি উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করতে। তো এরকম অনেক সূত্র দেওয়া আছে, আমি মূলত এরকম করি না। আমি কি করি, যে আমি যেটা করি সেটা হচ্ছে এক দেখাই করে ফেলি, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু 1 মাইনাস আমি কি করি 1 মাইনাস, এটা শর্ত অনুসারে আমি বসে আর কি, বড় বাই নিচে থাকে, আর সবসময় ছোটো বাইগুলো হচ্ছে বড় বাইয়ের কাদের উপরে থাকে, কাদের উপরে ছোটো বাই থাকে। তো এখন ইকুয়াল টু √1 মাইনাস ছোটো বাই বড় বাই। তো এখন কীভাবে করবো দেখেন, আমি দেখাই দিই আপনাদের। সেটা হচ্ছে মূলত দেখেন, এখন বড় বাই হচ্ছে কোনটা, ছোট বাই কোনটা, সেটা দেখেন। এখানে হচ্ছে 16 হচ্ছে সবচেয়ে বেশি, আর 7 হচ্ছে কম। তো আমি কি করি, এই যে 7 যেহেতু ছোট বাই কম, সেটা উপরে বসাই, আর 16 নিচে বসাই। তারপর আমি মানটা বের করি, যদি আমি লসাগু করি, তো এখানে হচ্ছে কি 16, এখানে 16 গুণ হবে, 16কে 16, আর 16 কাটা -7 থাকে। তো ইকুয়াল টু আমি কি পাচ্ছি, এখান থেকে 16 থেকে 7 চলে গেলে 9 থাকে, আর হচ্ছে নিচে 16 বর্গ করলে 3 আমি পাচ্ছি 4। তো অ্যান্সার হচ্ছে 3/4, যেটাতে আছে সেটাই অ্যান্সার। তো আপনারা আশা করছি এই বড় বাই ছোট বাই দিয়েও করে ফেলতে পারেন, আপনারা যদি নিয়মে পারেন সেই নিয়মে করে ফেলতে পারেন, এটা 3/4 অ্যান্সার। এছাড়া আপনাদের হচ্ছে কি অধিবৃত্তের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে কি √1 প্লাস ছোট বাই
আর বড় বাই, ছোট বাই আর বড়, তো মান যেগুলো দেওয়া থাকবে এগুলো বসাই দিবেন। এখন আপনাদের অনেকে মনে হইতে ভাই এখানে তো সাজানো দেওয়া আছে, এই কারণে এই সমীকরণটা আপনার বসাই দিয়েছেন। তো এটা সাজানো দেখেন, এদিকে এক্স স্কোয়ার হতো, এটা যদি আপনার হতো এরকম হতো, তো ওয়াই স্কোয়ার আর হচ্ছে এখানে 7 × 16 গুণ হতো। তখন আপনি এগুলো দেখার তো দরকার নাই, আপনি এই যে যেটা বড় আছে সেটাকে বড় বাইয়ের জায়গায় আর ছোটোটাকে ছোটো বাইয়ের জায়গায় বসাই দিবেন, আপনার অ্যান্সার ইনশাল্লাহ হয়ে যাবে। আমি এরকমই করি। তো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই, সেটা কি দেওয়া আছে, সেটা বহুপদীর ম্যাথটা দেওয়া আছে। দেখেন এখানে বহুপদীর যে দ্বিঘাত সমীকরণেরটা দেওয়া আছে, বলা আছে কি 3x² - kx + 4 = 0 সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ হলে কে এর মান নির্ণয় করো। আপনাদের আমি বলেছি যে এগুলার জানতে হবে, আলফা প্লাস বিটা মানি হচ্ছে কি -b/a, এরপরে হচ্ছে আলফা বিটা গুণ আকারে থাকলে c/a, আর ত্রিঘাত হলে তখন আরেকটা হবে, এটা হচ্ছে আমরা দ্বিঘাতের সমীকরণগুলো দেখছি। তো আলফা প্লাস বিটা = -b/a, এর মান হচ্ছে এই যে এটা থাকে, b এর মান হচ্ছে x এর সাথে যে শখটা সেটা, আর c এর মান হচ্ছে যেটা ধ্রুবক সেটা, আর এর মান মূলত x² এর সাথে যেটা থাকবে সে শখটা, বি এর মান হচ্ছে x এর সাথে শখ, আর হচ্ছে সি এর মান হচ্ছে ধ্রুবক মানটা। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এখানে সমীকরণটা সাজাই মূলত কীভাবে করতে হবে। দেখেন এখানে সমীকরণের একটি মূল, তো একটি মূল আমরা আলফা ধরলাম, অপরটি 3 গুণ, একটা মূল যদি আলফা হয় অপরটি হবে তার 3 গুণ, তো 3 গুণ দিলাম হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তো আমরা মূলগুলা পেয়ে গেছি, আলফা ও 3 আলফা। তো আমরা দেখি, আমরা আলফা প্লাস বিটা, এটাকে আপনারা বিটা হিসাবে ধরে নিতে পারবেন, এটা মূলত বিটা ধরবেন। তো আমরা 3 আলফা মানে আলফা প্লাস বিটা মাইনাস বি এর মান হচ্ছে কি মাইনাস তো সূত্রের, আর বি এর মান হচ্ছে -k। তো -k আমরা বসাইলাম, বসানোর পরে হচ্ছে আমরা কি করব, এরপরে নিচে এর মান হচ্ছে যেহেতু 3 আমরা 3 বসাইলাম, মাইনাসে হয়ে যায় কি প্লাস, আমরা কি পাবো আলফা প্লাস বিটার মান আমরা পাবো k/3। তো দেখেন আমি এখানে সুন্দর করে রেখে দিই, এটা অন্য কালে দিয়ে রেখে দিই। তো আমরা পাচ্ছি কি এখানে 4 আলফা প্লাস 3 আলফা, মোট হচ্ছে কি 4 আলফা, আমরা 3 পাচ্ছি। এবার আমরা গুণ আকারে যে গুণ আকারে সূত্রটা লিখবো, সেটা হচ্ছে কি আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল টু c/a, সি এর মান কি 4, এর মান কত 3। তো আমরা এখান থেকে আমরা মূলত আলফার মানটা বের করার চেষ্টা করবো, এটা হচ্ছে আলফা স্কোয়ার হয়ে যায়। তো দেখেন এখানে 4 আর এখানে 3 দেওয়া আছে, এই 3টা মূলত এখানে গুণ আকারে আছে, এখানে চলে আসবে ভাগ আকারে। তো আমরা এখানে ভাগ আকারে নিয়ে যাই, সেটা হচ্ছে 9 হয়ে যাবে। এখন আপনি কি করতে পারেন, এই যে হোল স্কোয়ার আছে সেটাকে ওই দিকে চলে গেলে এদিকে চলে আসলে সেটা √ওভার হয়ে যাবে। এখন আপনি √ওভার যদি করেন তাহলে আপনাকে 4 এর √ওভার করলে 2 পান আর হচ্ছে 3 পান। তো এটা আপনি হচ্ছে প্লাস মাইনাস দিয়ে দিবেন, প্লাস মাইনাস দিলেন। তো দেখেন আপনি কি পেলেন, আপনি এখানে পেলেন যে 4 আলফা = k/3 আর আলফা পাচ্ছেন +-2/3। এখন মূলত আপনাকে বের করতে বলেছে কে এর মান, তাইলে আপনি এই মানটা যদি ওই সমীকরণ 1 নম্বর সমীকরণ যেটা এটার মধ্যে বসিয়ে দেন তাহলে কি অ্যান্সার পাচ্ছেন না। দেখেন বসাই আমি, যদি আপনাদের করে দিই, এখানে প্লাস মাইনাস আপনারা দিয়ে রাখবেন। তো আপনারা এখানে তো আপনারা যখন করবেন তখন আপনার মনে আছে প্লাস মাইনাস, তো এগুলো দেখেন 2 × 3, এরপরে হচ্ছে k/3। দেখেন এখানে 3 নিচে, এখানে 3 নিচে দুইটা আছে, এই দুইটাকে আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা পাচ্ছি কি k = 4 × 2, তাহলে আমরা গুণ করলে কি পাচ্ছি, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি k = +-8 পাচ্ছি। তো আমরা এখানে এই নাম্বার যেটা সেটাই অ্যান্সার। আশা করি আপনারা বহুপদীর ম্যাথগুলো পারবেন, এই ম্যাথগুলাই এসে থাকে, তো এই নাম্বার অ্যান্সার। দেখেন আমরা পরবর্তী কোশ্চেনটায় চলে যাই, সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা, সেটা হচ্ছে আপনাদের লিমিটের। তো এগুলো আমি শর্টকাটগুলোই দেখাই দিচ্ছি, শর্টকাটগুলো আপনারা কীভাবে করবেন, যে এখানে মনে রাখবেন আপনার হচ্ছে আমরা শর্টকাট লিমিটের ক্ষেত্রে আমরা হচ্ছে বেশিরভাগ কী আকারে থাকি, এই যে আমরা মূলত হচ্ছে আপনার লিমিটের ক্ষেত্রে আমরা এল হসপিটালটা ব্যবহার করি। তো এল হসপিটালটা কি হচ্ছে, এই যেগুলো দেওয়া থাকবে এগুলাকে আপনারা কি করতে পারেন, এগুলাকে আপনারা বা শুধু আপনারা অন্তরীকরণ করতে থাকবেন, অন্তরীকরণ যতক্ষণ আপনারা করবেন, এই 0/0 আসলে সেটা আপনারা করতে পারবেন না। তো 0/0 আসলে এটা মূলত হয় নাই, তারপর আবার আপনারা অন্তরীকরণ করবেন। যখন আপনাদের 1/1 এই 0/1 আসলে তো এটা মূলত 1, তো মূলত 1/1 আকারে যেগুলো আসবে, যেগুলো মূলত সংজ্ঞায়িত, এরকম যেই মানগুলো আসবে সেগুলো আপনারা বসাইতে পারবেন, যেগুলো অসংজ্ঞায়িত সেগুলো বসাতে পারবেন না। তো এইগুলো যদি আমরা করি তাইলে এই যে তারা দেখাই দিচ্ছে অনেক বড় হয়ে যায়। তো আমরা এতগুলা দাঁড়ে যাবো না, আমরা একটা শর্টকাট নিয়ম করব। যখন দেখবেন এই যে সাইন এখানে যেটাই থাকুক, মাইনাস সাইন যেটাই থাকুক, আর নিচে হচ্ছে যেটা মূলত এখানে যা থাকবে সাইন, এগুলো মূলত থাকলে আপনি দিয়ে হিসাব করবেন কি এই যে মানগুলো আছে এক্সের যে শখ সেগুলো হিসাব করবেন। দেখেন এক্সের শখ কী আছে, এখানে এক্সের শখ আছে একটা হচ্ছে একটার হচ্ছে 7, এরপরে আরেকটার এক্সের শখ কত, এক্সের শখ 1।
তো বসালেন। আর এটার সাইন 6x, এটার এক্সের শখ 6, তো আপনি করেন 7 থেকে x গেলে 6 আর নিচে আছে 6, কাটাকাটি করলে কত হয় 1 হয়। আশা করি বুঝতে পেরেছেন। মনে রাখবেন যখন হচ্ছে লিমিট x = 0 হয় আর এরকম সাইন 7 6 বা যেটাই থাকুক এক্সের যে শখটা এখানে cos থাকলে আপনি এটা মূলত যেটাই থাকুক না কেন যদি এক্সের শখ যেটা থাকবে এবং এই শর্তটা থাকবে তখন আপনারা করতে পারবেন। এইগুলার কিন্তু শর্টকাটের কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো না জানলে সবগুলোর মধ্যে বসাই দিলে কিন্তু আপনারা পরীক্ষায় খারাপ করবেন। সবগুলা সব ক্ষেত্রে খাটে না, শর্টকাটেরও কিছু কিছু নিয়ম থাকে, শর্ত থাকে। তো দেখেন আমরা পরবর্তীতে যাই। এখানে দেখেন দেওয়া আছে cos স্কোয়ার, cos স্কোয়ারের এটা মূলত হচ্ছে cos স্কোয়ার, আমরা cos স্কোয়ার ইকুয়াল থিটা লিখি না, এইটা এই সম্পূর্ণটা সাইন ইনভার্স 1/√3 মূলত থিটার মানটা, এটা হচ্ছে cos থিটার মানটা সম্পূর্ণ এটাটা। তো আমরা দেখি এখানে আমরা মূলত প্রথমে কী করবো, এটা যেহেতু বিপরীত ত্রিকোণমিতি আমরা এই যে সাইন ইনভার্সটাকে আমরা cos-এ পরিণত করার চেষ্টা করব। তো আমরা cos-এ পরিণত করতে পারি কীভাবে, দেখেন সাইন মানে আমরা জানি কি সাগরের লবণতি, তাইলে লম্ব বাই অতিভুজ √3। তো আমরা এখন আমরা ভূমির মানটা বের করব, কীভাবে বের করব আমরা জানি, এটাকে আমরা জানি এই যাতে পিথাগোরাসের সূত্র দ্বারা আমরা করতে পারি। এখানে হচ্ছে AC মানে AC হোল স্কোয়ার মানে হচ্ছে কি √3 হোল স্কোয়ার মাইনাস AB এর মান দেখালাম। এখন দেখেন আপনি এখানে যদি হোল স্কোয়ারটা উঠাই দেন, হোল স্কোয়ারটা উঠাই দিতে পারেন আপনারা এখানে, তাইলে হচ্ছে আপনি 3 পাবেন, হোল স্কোয়ার আর স্কোয়ারে কাটাকাটি আর এখানে 1, তাইলে আপনি যদি 1 বিয়োগ করেন, বিয়োগ করলে হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, তাহলে আপনারা পাচ্ছেন ভূমিটা হচ্ছে √2। তাইলে এবার আমরা যদি cos-এ পরিণত করি, cos আমরা করতে হলে কি দেখেন এটা cos, এটা হোল স্কোয়ারটা কিন্তু এটার উপরেই চলে যাবে। তো আমরা দেখেন cos আমরা cos ইনভার্স আমরা লিখতে পারি √2 এবং √3 লিখতে পারছি, যার কারণ হচ্ছে cos আমরা জানি ভূমি বাই অতিভুজ, সরি। তাইলে পরে হচ্ছে আমরা লিখতে পাচ্ছি এটা মূলত এই সম্পূর্ণটা হোল স্কোয়ার। তো আমরা বসাই। তাহলে এবার আমরা দেখেন এই যে ইনভার্স আকারে যে কসটা এবং হচ্ছে এই কসটা এটা মূলত কাটাকাটি হয়ে যায়, তাহলে আমরা মূলত থাকে কি থাকে আমাদের হচ্ছে √2 এবং হচ্ছে √3 হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারের সাথে এই রুট কাটাকাটি। এখন বলতে পারেন ভাইয়া দুইটা রুট একটা হোল স্কোয়ারে কেমনে কাটা যায়, ভাই এটা দুইটা রুট নেই, এটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে অনেকে হয়তো নাও বুঝতে পারেন, এই যে আপনি √2/3 লিখতে পারেন। তো এই হোল স্কোয়ার আর এটা কাটাকাটি জায়গা, তাহলে আপনি কি পাচ্ছেন মূলত 2/3 পাচ্ছেন, এটাই অ্যান্সার। আপনারা যে কোশ্চেন ব্যাংক থেকে করাচ্ছি দেখেন এখানে অনেক 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 বড় করে দিছে, অনেক এই যে যা করছে এগুলো করতে করতে আপনার আরেক ফ্রেন্ড বা আপনার আরেক পরীক্ষার্থী অনেক কয়টা ম্যাথও সলভ করে ফেলতে পারবে। তো আপনি যে শর্টকাট আমি যেটা দেখা দিচ্ছি সেটা ফলো করতে পারেন বা আপনি যেটা পারেন সেটাই করতে পারেন। দেখেন এটা হচ্ছে যোগজীকরণ, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এখানে মূলত হচ্ছে কি আপনার এখানে হোল স্কোয়ার বানাইছে, বানানোর পরে এই যে লিমিটগুলো দেওয়া আছে সেই লিমিটগুলো একটু পরে করে। এখানে হচ্ছে মূলত প্রথমে কি করে এই যে এখানে সূত্রটা বসায়, তো এগুলো মানগুলো বসায়, এগুলো দেখাতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে। তো আপনারা যেগুলো আপনাদের যেন পারেনি শেষ মুহূর্তে আমি ওইগুলো দেখাবো। আর যেগুলা এই যোগজীকরণ অন্তরীকরণের ক্ষেত্রে আপনাদের একটাই বলছি, ডাবির যেগুলা সেগুলো করেন আর হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা করেন, আপনাদের পুরোপুরি কমন চলে আসবে এবং হুবহুব কমন চলে আসে। তো দেখেন আমরা পরবর্তীতে যাই, এগুলা দেখাইতে গেলে আমার অনেক টাইম লেগে যাবে আপনাদের দেখাইতে। তো আমরা পরবর্তীতে চলে যাই। দেখেন নিচেটা দেখেন, সি এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি প্রতিসম। তো প্রতিসম করা যায়, সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা আমরাকে এ লাইনটাকে অর্থাৎ হচ্ছে আপনার সারিকে কলমে তৈরি করব, কলমকে সারিতে তৈরি করব। তো -3 থাকবে, 0 থাকবে এবং -1 আসবে। আপনারা বলতে পারেন ভাই আপনি তো এটাই লিখছেন না, আমি এই সারিটাকে আমি এটাকে এ কলমে সারিকে কলমে রূপান্তর করছি। দেখেন এরপরে হচ্ছে আমি কি করব, এরপরে দেখেন এরপরে কোনটা আছে, এরপরে যে 0 যেটা আছে সেটা তো আমরা করব, সেটা হচ্ছে 0, এরপরে 3, এরপরে হচ্ছে সিটা লিখব। এরপরে দেখেন আমি কোনটা করব, দেখেন এরপরে হচ্ছে -1, পরেরটা -1, এরপরে হচ্ছে 4, এরপর হচ্ছে 0। এখন আপনারা তো এটা করলেন, তখন দেখেন এই যে সিটা আছে, সিটা প্রথমে আমার ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স করার আগে এখানে ছিল। তো আমরা যখন এই সিটা এখানে ছিল আর 4টা এখানে ছিল, ট্রান্সপোর্টস বা প্রতিসম ম্যাট্রিক্স করার ক্ষেত্রে যখন এটা যে মানটা এখানে থাকবে এটাও এখানে থাকবে। তো যেহেতু এখানে আমরা 4 পেয়েছি ট্রান্সপোর্টস ম্যাট্রিক্স করার পরে, তাহলে আমরা বলতে পারি এই সি এর মানটা মূলত হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেনে কি বলেছে দেখেন, এখানে বলেছে মোট একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সের 2 এবং 3তম বুকটির সহগুণক কত। তো এখানে 2 আর 3 কোনটা, এখানে 2 আর 3 আপনার বুকটি আগে বের করতে হবে, যেটা হবে এরপরে সেটা বের করবে। এখন আপনার মূলত দেখতে হবে যে এটা দেখেন এটা হচ্ছে আপনার যে 2 দেওয়া আছে এটা হচ্ছে আপনার এটা মূলত বুঝাইছে এবং 3 যে এটা বুঝাইছে এটা মূলত আপনার 3 নাম্বার, অর্থাৎ আপনার 2 নম্বর সারির মূলত আপনার 3 নম্বর যে মানটা আছে সেটা মূলত বোঝানো হয়েছে। তো দেখেন আমি যদি এটাকে বের করি, দেখেন এই যে -5টা, এই -5-এর যদি আমি হিসাব করি, আমরা মূলত কি করি, যদি আমরা 2 এরটা বের করতে চাই তাহলে 2 এর মান বের করলে আমরা মূলত 8 লাইন এ লাইন বাদ দিয়ে দিই। তখন আমরা করি 3 এর সাথে -8 গুণ করলে 8 × 8 = 16, 3 × 8 = 24,
তো একটু -24 দিই, এরপর আমরা এটাকে বিয়োগ দিই, এরপর হচ্ছে 6-এর সাথে আমরা -5 গুণ করি, তো 5 6 30, মাইনাস যেহেতু আছে প্লাস হয়ে যাবে 30, এরকম আমরা গুণ করি। এখন আমরা গুণ করবো, আমরা -5 নিব, -5 নেওয়ার পর আমাদের কি থাকে দেখেন, এই -5 যখন আমরা নিব সব গুণনের ক্ষেত্রে দেখেন এখানে মূলত -5-এর ক্ষেত্রে দেখেন এটা মূলত হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্রথমে আমরা প্লাসেরটা ধরি, এরপর এটা মাইনাস ধরি, এরপর আবার প্লাস, এটা হচ্ছে আবার মাইনাস, এটা প্লাস, এটা আবার মাইনাস, তো আমরা মাইনাস দিব। মাইনাস দেওয়ার পরে দেখেন এটা আমরা কাটবো, তো এখন আমরা কোন লাইন বাদ দিব, এই যে এই লাইনটা আর এই লাইনটা বাদ, আর যেগুলো থাকবে সেগুলো আমরা মূলত লিখবো। তাহলে কি কি আছে, 2 আছে, -1 আছে, এরপরে 7 6, মূলত এবার আমরা এটাকে গুণ করব, গুণ করলে যা পাই, তো মাইনাসটা তো প্রথমে আছে, এরপর আমরা 6 কে 6 6 দুগুণে 12 লিখবো, এরপর হচ্ছে যে মাইনাসটা আছে 7 থেকে 7 যেহেতু মাইনাস আছে প্লাস হবে, তাহলে প্লাস, তাহলে আমরা মূলত কত পাচ্ছি দেখেন 12 7 হচ্ছে 19 19, আমরা সামনে মাইনাসটা, তাহলে আমরা -19 পাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকের মনে হতে পারে ভাইয়া যদি আমি 8-এরটা বের করতাম তখন আমরা কি করতাম, এই যে এটা লাইন আর এই লাইন বাদ দিয়ে দিতাম, যেগুলো থাকতো এগুলো বের করতাম। যদি 3-টা আমরা বের করতাম, 3-র এই যে লম্ব এটা আর এই যে এটা বাদ দিতাম, এগুলো আপনারা ম্যাট্রিক্সে পারে না এরকম স্টুডেন্ট নাই, কারণ হচ্ছে ম্যাট্রিক্স প্রথম অধ্যায় থাকে, সবাই এটাকে যা মূলত উড়াদুরা করতে থাকে, এটাই পারে সবচেয়ে, কোনো অধ্যায় না দিতে পারলেও ম্যাট্রিক্স থেকে একটা তাদের কমন আসতে হবে, এরকম একটা কোশ্চেন থাকে আপনাদের হচ্ছে যখন আপনারা কলেজে পরীক্ষা দিয়ে আসছেন। তো এটা মূলত আপনারা করে নেবেন, এটা হচ্ছে আপনার ওই রকম ম্যাথগুলো যোগজীকরণের, আমি কিন্তু আপনাদের টাস্ক তেমন করছি না, যেগুলো করার মতো আসলে পারবেন ওইগুলো টাস্ক করার আমি চেষ্টা করছি। দেখেন এই টাইপগুলা, এগুলো মূলত দেখেন এটা আপনার পারতে হবে, আপনার মূলত এটা সূত্র জানতে হবে, এখানে 10x প্লাস 10y এর সূত্রটা, তো এই সূত্রটা কি আমরা এখানে লিখি, লেখার পরে আমরা মানগুলো বসাবো, 10a প্লাস 10b এর সূত্র যেটা, বা এক্স বা ওয়াই ধরতে পারেন আপনারা, তো এটা মূলত হচ্ছে আপনার a প্লাস বি, এরপরে হচ্ছে 1 মাইনাস এ বি, তো আপনারা সূত্র বসান। এখন আমরা মান বসাবো, এখানে আমরা মান বসাবো, আচ্ছা এটা পুরোই কাটা গেছে যে আমরা কাটিনি, তো মানগুলো বসাবো, আমরা কি মান পেয়েছি, এর মান হচ্ছে হাফ আছে, আচ্ছা এখানে আচ্ছা হাফ আছে, এরপরে প্লাস 1/3 আছে, এরপরে 1 মাইনাস 1/2 মানে এ, এরপরে বি, আমরা গুণ করলাম, এরপর আমরা মানগুলো বসাই। দেখেন এখানে আমরা যদি করি, এখানে যদি আমরা করি, এখানে মূলত আমরা লসাগু করলে 3 দুগুণে 6 পাই, তো আমরা 2কে টানলে এখানে 3, এখানে 2, মোট হতে আমরা 5 পাই, তো আমরা এটা মূলত হচ্ছে 6, আচ্ছা এখানে জায়গা হচ্ছে না, আমি এটা মূলত কেটে দিই সূত্রটার। তো দেখেন এখানে মূলত আমরা কত পাচ্ছি, এখানে আমরা লসাগু করলে নিচে 6, উপরে 5 5 5, এরপরে হচ্ছে সে এখানে গুণ করলে 3 দুগুণে 6, আমরা লসাগু করলে উপরে 6 -1 পাবো, অর্থাৎ আমরা উপরে নিচে কাটাকাটি করলে আমরা দেখতে পাই 5/6 ইন্টু, এরপরে আমরা উপর নিচে এটাকে এখানে আবার আমরা 5 পাই, এটাকে আমরা কাটলে, তো এটা মূলত উল্টায় যায়, তো তখন উপরে 6 হয় নিচে 5 হয়, তো 6 এগুলো মূলত সবগুলো কাটা যায় 1 থাকে। তো আপনার তাইলে আমরা মূলত কি পাচ্ছি, যেটা পাচ্ছি সেটা হচ্ছে 10 ইনভার্স 1 পাচ্ছি। তো যে আমি যে সূত্রটা লিখছি 10a প্লাস 10b ইকুয়াল টু, এই যে এটার মূলত 10 ইনভার্স 1a প্লাস b ইন্টু 1 মাইনাস এ বি আর কি। তো আমি একসাথে যেহেতু জায়গা থাকে এই জন্য আর 10xটা লেখা হলো না। তো মান বের করার সময় হয়তো আপনাদের মনে হতে পারে যে ভাই এটা তো লিখলেন, এখন 10 ইনভার্স 1 কই থেকে আনলেন, তো এই জন্য আবার বুঝিয়ে দিছি। তো 10 ইনভার্স 1 এর মান আপনারা সবাই জানেন π/4 মানে 45 ডিগ্রি। তো আশা করি এটা পেরেছেন, এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার। তো আমরা আরেকটাই চলে যাই কোশ্চেনে। এখন মূলত আপনাদের এই যে যেগুলো যোগজীকরণ স্কেপ করতেছেন ভাই, এগুলো কেন করাই দিচ্ছেন, মূলত হচ্ছে আপনার বিপরীত ত্রিকোণমিতি বলেন, এই যে আমি এখন স্থিতিবিদ্যার যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা তো আমি অনেকবার আপনাদের পোলের মধ্যে দিয়েছি, আশা করি এটা করা লাগবে না। তো এগুলো হচ্ছে আপনার টাইপটা আসে, ঘুরে ফিরে টাইপটা আসে, ম্যাথের একটু পরিবর্তন করতে পারে কিন্তু টাইপটা আসে। তো এগুলো মূলত টাইপগুলো কমন আসে, কিন্তু আপনার যোগজীকরণের কিন্তু ভাই এগুলো টাইপগুলো কমন আসে না, এগুলো যে কোনো একটা বসাই দিতে পারে। এই অন্তরীকরণের ক্ষেত্রে আপনার কিছুটা টাইপ হয়তো কমন আসে, এই জন্য আমি করাই দিচ্ছি, কিন্তু যোগজীকরণে যে কোনো একটা উঠে দিতে পারে। এখানে আপনি বলতে পারেন বৃত্তের ক্ষেত্রে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করে, এগুলো মোট কথা ঘুরে ফিরে এইগুলোই আসে, তাই যেগুলো আছে সেগুলোই আমি আপনার ফোকাস করার চেষ্টা করছি। তো এটা আপনারা মূলত জানেন 3p এবং 2p বলদ্বয়ের লব্ধি যদি আর হয়, প্রথম বলকে দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, এটা পারে না এমন কোনো স্টুডেন্ট মনে নাই, জানে সবাই জানে এটা 120 ডিগ্রি, একটা মুখস্থ অ্যান্সারের আর কি। তো এটা বাদ দিলাম, এটা করাইতে গেলে আপনারা হুদেই টাইম নষ্ট, এটা সবাই জানে, এটা মুখস্থ করে নেবেন দরকার হলে। এখানে মূলত 3p থাকে এবং 2p থাকে, এরপরে প্রথম বলটাকে দ্বিগুণ করলে লব্ধিও দ্বিগুণ হয়, তখন হচ্ছে এদের বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 120 ডিগ্রি। দেখেন আমি পরবর্তীতে যাই, সেটা হচ্ছে এটার আপনারা অবশ্যই পারতে হবে, এটা মুখস্থর মতোই আপনারা করে নিতে পারেন। এটা এই যে লগারিদমের যে ইয়াটা আছে লগের যেটা, এটা আপনারা মুখস্থ করে নেবেন, এটা অবশ্যই মুখস্থ করে নেবেন, এটা অ্যান্সারটা অবশ্যই মুখস্থ করে নেবেন। যদি আমরা লগ এক্সের এটাকে যদি আমরা কী করি অন্তরীকরণ করি, তাইলে আমরা পাই -1 x ln x হোল স্কোয়ারটা পাই, এটা মূলত আপনারা মুখস্থ করে নেবেন, অবশ্যই মুখস্থ করে নেবেন। আর এখানে এইগুলো দেওয়া আছে, এগুলো করতে কিন্তু অনেক টাইম লাগবে, তো অন্তরীকরণ করলেই মূলত এটা সূত্র আকারেই এটা ইকুয়াল টু, এটা আপনারা এইভাবে মনে রাখবেন, অবশ্যই এটা মনে রাখার চেষ্টা করবেন। তো এটা মেডি টাইমও মনে হয়, আমার মনে হয় আসছে, আমার সম্ভবত মনে নেই এখন।
মেরি টাইমে যারা দেন, সেকেন্ড টাইমে যারা যদি দিয়ে থাকেন, মেরি টাইমে মনে রাখবেন ডাবির যে কোশ্চেনটা আপনাদের এবার হয়েছে, যারা ডাবিতে এবার পরীক্ষা দিয়েছেন আপনারা এবার 7 কলেজে তো আবার পরীক্ষা দিচ্ছেন যে আপনারা, তো আপনারা মূলত আপনাদের যে ডাবির যে কোশ্চেন এবার হয়েছে এটা থেকে 2-1টা কমন চলে আসতে পারে। আমি আপনাদের বলছি আপনারা এটার সমাধান যেইখান থেকে পারেন সমাধানটা করে একবার হলো চোখ বোলাই যাবেন, কারণ হচ্ছে এখান থেকে 1-2টা ডাইরেক্ট কমন চলে আসতে পারে। আর মেরি টাইমে এবার দেখছি কি গতবার 22 সালে যে কোশ্চেনটা আসছে প্রায় কোশ্চেন সেখান থেকে তুলে দিয়েছে 4-5টা। তো দেখেন আমরা এবার পরবর্তী যাই। দেখেন এই ম্যাটটার ক্ষেত্রে বলেছে x-2 হোল স্কোয়ার প্লাস y-3 হোল স্কোয়ার ইকুয়াল টু 16। এটা একটা হচ্ছে সমীকরণ। আরেকটা হচ্ছে কি একটা বৃত্তের সমীকরণ, এটা x-2 হোল স্কোয়ার প্লাস y-10 হোল স্কোয়ার ইকুয়াল টু 9। দেখেন এখানে যদি আমরা x এর মান বের করি 2 পাবো আর y এর মান 3 পাবো, y এর মান 3 পাবো 3। আর এটার ক্ষেত্রে আমরা সমীকরণটা বৃত্তের কেন্দ্রে বের করতে বললে আমরা 2 এবং হচ্ছে কি 10 পাবো। দেখেন এখানে এক্স এর যে দুইটা, এই দুইটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন মূলত হয়েছে কি এদের ওয়াই এর মানটা। তো আমরা বৃত্ত দুইটাকে আঁকবো, এই যে এখানে দুইটা বৃত্ত আঁকবো, একটা বড় থাকে আর একটা ছোটো থাকে। তো যদিও বৃত্তর সাইজ বৃত্তর মতো হয় নাই, তো বৃত্তটা আঁকবো। এরপর হচ্ছে বৃত্তটা যেহেতু বলছে কি বৃত্তটা স্পর্শ বিন্দু, এই যে এই দুইটা বৃত্ত স্পর্শ করেনি, এখানে স্পর্শ করে, বৃত্ত আঁকা যাচ্ছে না, আচ্ছা কোনো রকম ধরে নেন এটা বৃত্ত আঁকা হয়েছে। তো এটার কেন্দ্রের মান দেওয়া আছে কত, এটার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 2 × 2, 10, আর এটার কেন্দ্রের দেওয়া আছে 2,3। তো দেখেন এদের স্পর্শ বিন্দুটা মূলত হচ্ছে এদের 2 যেটা সেটার কোনো এক্সের কোনো চেঞ্জ হচ্ছে না, মূলত হচ্ছে আপনারা এখানে অনেক ম্যাথ দেওয়া আছে এগুলো করতে হবেন। আপনাদের যদি এরকম আসে আপনারা দুইটা বৃত্ত আঁকবেন, এদের যদি এক্সেরটা সমান থাকে সেটা তাহলে আপনি এক্সের মানে থাকবো, এবং 10 এবং 3 এই দুইটা বিন্দু থেকে আপনার 10 থেকে 3 বিয়োগ করলে আপনি যেটা পাবেন সেটাই অ্যান্সার মূলত। তাহলে এটার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মূলত হয় 2,7 হয় মূলত। তো এগুলো শর্টকাট মনে রাখার মতন আর কি। আপনারা একটা বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করার পর বৃত্ত দুইটার কেন্দ্র স্পর্শ বিন্দু কোথায় হবে সেটা, এখানে যদি অন্য মানগুলো থাকতো এক্সের তখন আরেকটা হতো। তো এখানে দেখেন আপনারা এখানে করেও দিচ্ছে তারা স্পর্শ বিন্দু নির্ণয়ের, আপনারা এক্সের মান বসাবেন। তো এগুলো করে নিতে পারেন, আপনারা যদি মনে হয় এখান থেকে করবেন এখান থেকে করে নিতে পারেন। আমি মূলত এরকম মনে রাখতাম, দুইটা বৃত্ত স্পর্শ করলে তখন তাদের কেন্দ্র বের করতাম এবং বৃত্ত দূরণ রাখতাম। আঁকার পরে দেখতাম যে তাদের যদি যে কোনো একটার মান সমান থাকলে সেটা সমানে রাখতাম, আর যেগুলো তাদের ওয়াই বা এক্সের যেগুলো পরিবর্তন সেক্ষেত্রে বিয়োগ দেওয়ার পর যেটা পাবো সেটাই মূলত তাদের হচ্ছে বৃত্তের মূলত 2,7 এদের বৃত্তের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক। পরবর্তীতে দেখেন এই ম্যাথটা তারা অনেক বড় করে রাখছে এখানে। আপনারা এই ম্যাথগুলা দেখলে আপনাদের হয়তো এত বড় ম্যাথ দেখলে হয়তো আপনাদের মাথা ঘুরাইতে পারে। তো অনেকে হয়তো পারেন, আমি আমার মতো অর্থাৎ আমি যেভাবে বড় ভাইদের কাছ থেকে শিখেছি ওই রকম, বা আমি নিজে অ্যানালাইসিস করছি, তো তখন আমি যেভাবে করতাম সেটাই। আমি অনেকের ক্লাস করেছি, আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, আমি ওনার ক্লাস করছি। আমি ইউটিউবে যাদের ক্লাস ছিল আমার যখন কলেজ লাইফে ছিল আমি প্রায় অনেকের ক্লাস করার চেষ্টা করেছি, অনেকের ক্লাস করছি আমি। ম্যাথ, ফিজিক্স, পরে ফিজিক্স আর ম্যাথে কেমিস্ট্রির ক্ষেত্রে আমার কলেজের টিচার যিনি ছিলেন, যারা ডিএমআরসির আসেন এখানে, জানি না কেউ আছে কিনা, তারা যদি নিজাম স্যারকে চিনে থাকেন, তো আমাদের ক্লাস টিচার ছিলেন। স্যারের মতন কোনো মানুষ হয় নাকি জানি না, টিচার হয় নাকি আমার জানা নাই, একজন আদর্শমান টিচার আমাদের। যখন আমরা স্টুডেন্ট অবস্থায় যা স্যারের কাছে পড়তেছিলাম, তো স্যারের তো সবাই যখন বলছিলাম আমরা যদি কখনো টিচার হই তখন স্যারের মতো হওয়ার চেষ্টা করব, কারণ স্যারে আমাদের ডিএমআরসিতে যারা পড়ে তারা জানে কতটা প্যারা থাকে, কিন্তু স্যারে ওইখান থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য সব কিছু দেখাই দিত। এখন আপনারা হয়তো বলতে পারেন স্যারে হয়তো আপনাদের দেখাই দিচ্ছে তাই এই জন্য আপনাদের কাছে প্রিয়, কিন্তু স্যারে কখনোই আমরা দেখিনি যে কলেজের যে রুলসগুলো আছে এই রুলসগুলোর বাইরে যে আমাদের হেল্প করতো। আমাদের কলেজের রুলস থেকে তিনি হেল্প করার চেষ্টা করতেন আমরা কীভাবে মুক্তি পেতে পারি, কিন্তু উনি কলেজের কোনো রুলস ভঙ্গ করতেন না, সবগুলো উনি মানতেন। কিন্তু এগুলো থেকে আমরা কীভাবে মুক্তি পাই সেগুলো আমাদের সবাইকে তিনি বলে দিতেন। তো এছাড়া স্যারের কাছে অনেকে জানবেন স্যারের কাছে না পড়লে অনেকে নাম্বার দেয় না। আমি স্যারের কাছে পড়তাম না, কিছুই করতাম না, স্যারের সাথে আমার সম্পর্ক ভালো ছিল, আর শুধু আমার না আমাদের ক্লাসের সবাই সাথে সম্পর্ক ভালো ছিল, এবং যারা স্যারের যে কোচিংয়ের যে শিটটা দিত আমাদেরকেও সেই শিটে পড়াশোনা করাইতো। মোট কথা স্যারের সবাই বলতো তোরা যে পড়স না, তোরা এখানে যা পড়স কোচিংও স্যার তাই পড়ায়। তো এরকম টিচার পাওয়া আর কি ভাগ্যের ব্যাপার। স্যারে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন, এখন ডিএমআরসিতে এখনও টিচার আছেন। তো ওনার মতন টিচার হয় না, এই জন্য আপনাদেরকে বললাম চলেন আমরা ক্লাস করি। পরবর্তীতে এই যে দেখেন আমরা যে ম্যাথটা করব এটা মূলত আমি যেভাবে করি, আমি মূলত এই যে যেগুলো দেওয়া আছে আমরা লিমিটেড যে মানগুলো আছে সেটা পরে দেখব, যে আপার মান আর লোয়ার মান সেটা দেখব। পরে এই যে x-1 যেটা আছে সেটা ইকুয়াল টু আমি 0 ধরতাম, 0 ধরার পরে x=1 পাবো, তাইলে আমরা ডান পাশে নেওয়ার পরে। তো দেখেন আমি x=1 পেলাম, তখন আমি একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা কি হচ্ছে কি দেখেন এরকম একটা গ্রাফ আঁকবো, যে একটা উপরের দিকে যাবে আর দুই মাথার দিকে যাবে। এখন যে আমি x=1 পেয়েছি সেটা আমি মূলত এই যে
এখানে দিয়ে রাখবো, এই মূলত 1 দিয়ে রাখবো, মূলত এটা 1 দিয়ে রাখবো, যেটা আমি পাবো এক্স ইকুয়াল টু বা যেটাই পাবো সেটা এখানে মূল বিন্দুতে অর্থাৎ দুইটাই এখানে দিয়ে দিব। এখন দেখেন এবার আমি আপার মান আর লোয়ার মান দেখবো। আপার মান দেখেন এখানে কত আছে, 2 দেওয়া আছে। এখন 2 দেওয়া আছে যেটা, সেটা আমি দেখেন একের এই পাশে 2 হয় নাকি এই পাশে 2 হয়, অবশ্যই ডান পাশে 2 হয়, তো আমি ডান পাশে 2 লিখলাম। আর যেহেতু লোয়ার মান 0 যেহেতু একের আগে, তাহলে 0 লিখলাম। এখন এরপর আমি একটা কি আঁকতাম, এরপরে এদের উপরে লম্ব, এটার উপরে লম্ব আঁকতাম। এখন আপনারা যদি এটার এই যে দেখেন এখান থেকে এই দূরত্ব কতটুকু, 1 থেকে 2 পর্যন্ত যেটা আমরা জানেন সেটা হলো হচ্ছে মূলত দূরত্ব কত, 1। তো যেহেতু 1, এখানেও দূরত্ব 1, এটাও মূলত দূরত্ব 1, আপনারা বের করবেন। তো এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান। এরপরে দেখেন আপনার 0 থেকে 1-এ গেলে আপনার দূরত্ব কত, 1। তো এটাও 1, এটাও 1। দেখেন মূলত এখন আমি সূত্র, ত্রিভুজের সূত্র দিয়ে করতে থাকবো। দেখেন হাফ ইকুয়াল টু ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 1, উচ্চতা কত 1, তো আমি গুণ করলাম 1 1, এরপরে প্লাস দিলাম। এরপর আরেকটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমি কি করব, হাফ ইন্টু 1 ইন্টু 1। তো দেখেন এখানে মূলত আমরা হাফ পাচ্ছি, এটা গুণ করলে 1-এ থাকে প্লাস হাফ, তো দুইটা হাফকে আমি যোগ করলে আমি 1 পাই। তো এটা মূলত অ্যান্সার 1। আর আপনাদের এখানে অনেক বড় করে দেওয়া আছে, আপনারা করতে পারেন এরকম, আমার কোনো সমস্যা নেই। যদি আমার নিয়মটা আমাদের ভালো লাগে, এটা তো আমার নিয়ম না, বড় ভাইদের থেকে আমার শেখা, তারাও আরেকজনের কাছ থেকে শিখেছে, তারাও আরেকজনের কাছ থেকে শিখেছে, এইভাবে তো সবগুলো চলতে থাকে। তো আপনারা করতে পারেন। এখন যদি এক্স ইকুয়াল টু যদি 2 থাকতো, তখন আপনারা কি করতেন, এখানে 2 বসাইতেন, তাইলে হচ্ছে কি আর আপার মান লোয়ার মান যদি 3 আর -1 থাকতো, তখন আপনারা 3 এর পাশে বসাতেন, -1 এই পাশে বসাইতেন। এখন -1 থেকে 2 পর্যন্ত যেতে কয় ঘর লাগে, 3 ঘর, আর এখানে হচ্ছে 3, এখানেও 3। তো আর আবার 2 থেকে 3 গেলে 1 ঘর, তখন এটা দিতেন, এবং দুইটা সূত্র, ত্রিভুজের সূত্র খেতে বলে সূত্র বসাই দিতেন, তারপর অ্যান্সার পেয়ে যেতেন। আশা করি আপনারা যারা বোঝার বুঝতে পেরেছেন, যারা বুঝেন নাই তারা একটু টেনে আবার দেখতে পারেন। তো আমরা এটার অ্যান্সার 1 পেয়েছি। তো এতগুলো করার দরকার নাই, যে এরকম এরকম হিজিবিজি এগুলো করার দরকার নাই। এগুলো যখন আপনি যে নিয়ম দেখেছি ওই নিয়মে আপনার সে ইয়াও করা যায়, সৃজনশীলও করা যায়। তো দেখেন আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আছে একটা হচ্ছে আপনার দেওয়া আছে, এটা হচ্ছে আপনার ইনভার্স ম্যাট্রিক্স করতে বলেছে। তো আমরা মূলত ইনভার্স ম্যাট্রিক্সে যেগুলাতে করি সেগুলো হচ্ছে কি, দেখেন আমরা যে এর ইনভার্স করবো, তখন আমরা কি করি, আমরা প্রথমে এই যে এদের কর্ণ দুইটা গুণ করব। তো কর্ণ গুণ করি 1, আমরা কর্ণ গুণ করি, এগুলো মুছি। -1-এর সাথে 4 গুণ করলে আমরা কত পাই, কালারটা পরিবর্তন করি, -1-এর সাথে আমরা যদি 4 গুণ করি -4 পাই। এরপরে হচ্ছে কি এরপর একটা মাইনাস থাকে, -3-এর সাথে 2 গুণ করলে আমরা পাই প্লাস, মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে 6। তো আমরা মূলত এটা পাচ্ছি কত, 2 পাচ্ছি, 1/2 পাচ্ছি। তো এরপর আমরা করব কি, এরপরে হচ্ছে এগুলো আমরা পরিবর্তন করব। তো পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখবেন, এদের ক্ষেত্রে মনে রাখবেন এই যে কর্ণ বরাবর এই দুইটা কর্ণ দেখাই এখানে, এই দুইটা কর্ণের ক্ষেত্রে মনে রাখবেন এদের কোনো প্লাস চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু এদের এই যে সংখ্যাটা এটা সামনে উপরে চলে যাবে আর এটা নিচে চলে যাবে, এদের চিহ্নের পরিবর্তন হবে না, অর্থাৎ এদের চিহ্নটা একে থাকবে। যখন এখানে 4 হবে আর এখানে -1 হবে। আর এই যে এটা দেওয়া আছে যেটা, এই যে এই কর্ণটার ক্ষেত্রে মনে রাখবেন এদের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। এখন চিহ্নের পরিবর্তন হলে আমি কি দেখবো, দেখেন সেটা হচ্ছে চিহ্নের পরিবর্তন হলে -2 আছে প্লাস, সেটা -2 হয়ে যাবে, আর -3 আছে সেটা হচ্ছে +3 হয়ে যাবে। তখন আমি এটা অ্যান্সার পাচ্ছি। দিন শেষে আমার অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি 1/2, এরপর হচ্ছে 4 -1 +3 -2। তো এটাই মূলত হচ্ছে আপনার বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স। এটা ঠান্ডা লাগছে তো তো একটু লাগতেছে আপনারা ক্লাসটা সুন্দরভাবে করে নেবেন, কারণ হচ্ছে আপনার একটু ভয়েসটা একটু সাউন্ডটা বাড়াই নিয়ে করতে পারেন। তো দেখেন আপনার এটা কোথায় কোনটার সাথে মিল আছে, দেখেন এটা 1 নম্বর সাথে মিল আছে, এটা 1 নম্বরের সাথে মিল আছে, তাইলে উত্তর 1 নম্বরেরটাই অ্যান্সার। তো তার পরবর্তীতে আমরা চলে যা, আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে ইনভার্স ম্যাট্রিক্স করতে হয়। প্রথমে কর্ণগুলা গুণ করব, মাইনাস রাখবো, এরপর এদের কর্ণের পরিবর্তন করবো, একটা কর্ণে সেটা সেই কর্ণের ক্ষেত্রে তাদের সংখ্যারগুলার পরিবর্তন হবে, মানগুলার, কিন্তু তাদের চিহ্নের কোনো পরিবর্তন হবে, অপর কর্ণের তাদের চিহ্নের পরিবর্তন হবে, মানের পরিবর্তন হবে না। দেখেন এরপরে দেখেন 58 নম্বর, -7,8 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তটির ব্যাস কত। আপনারা ব্যাস বলছে এটা লক্ষ্য করবেন, এখানে বৃত্তটির ব্যাস বলছে। ব্যাস মানে হচ্ছে কি, ব্যাসার্ধের সাথে 2 গুণ করলে ব্যাস পাওয়া যাবে, আর ব্যাসকে আপনি 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবেন। তো আমরা মূলত আগে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো, আমরা তো ডাইরেক্ট ব্যাস নির্ণয় করতে পারবো না, আমরা বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করবো প্রথমে। তো বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হলো যে, দেখেন এখানে আমাদের একটা কথা বলে দিচ্ছি, সেটা মূলত ওয়াই অক্ষকে স্পর্শ করলে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা জানি কি, সি ইকুয়াল টু, আমরা জানি এটা কাটি, আমরা জানি যে
এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এটা হচ্ছে বৃত্তি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো আমরা এফ এর মান কত দেওয়া আছে আমরা জানি, এফ এর মান 8 দেওয়া আছে, তাহলে আমরা সি এর মান পাবো কি 64 পাচ্ছি, তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম। এখন আমরা ব্যাসার্ধ নির্ণয় করবো, আমরা ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা জানি সেটা বসাবো, আর ইকুয়াল টু √(x) স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আমরা বসাইলাম, এবারে এগুলোর মধ্যে আমরা মানগুলো বসাই দিই, মানগুলো বসাই, তাহলে জি এর মান কত -7, তাহলে হোল স্কোয়ার করলে সেটা মাইনাসটা চলে যায় 49 আসে, প্লাস 8কে আমরা 64 করবো, অর্থাৎ আজকে আরকে হোল স্কোয়ার 8কে হোল স্কোয়ার করলে 64 হয়। আর সি এর মান আমরা পেয়েছি যেটা 64, সি এর মান আমরা পেয়েছি কি 64। তো আমরা 64 পেয়েছিলাম, আগেই আমরা দেখছিলাম যে 64, আচ্ছা এখানে 64, এরপর আমরা এখানে 64 বসাইলে এই 64 মানে 64, এই 64 কাটাকাটি জায়গা, তাহলে এগুলো আমাদের সবগুলো শেষ, আমাদের √49 থাকে, √49 মানে হচ্ছে 7। তো আমরা জানি হচ্ছে কি বৃত্তের ব্যাস পেলাম আমরা, কত ব্যাসার্ধ পেলাম 7। আমি বলেছি বৃত্তের ব্যাসার্ধের সাথে যখন আপনি 2 গুণ করবেন সেটা ব্যাস হয়ে যাবে, তাইলে আমরা 2 গুণ করি, সাথে সাথে যদি আমরা 2 গুণ করি সেটা পাবো আমরা 14 পাবো। তাইলে হচ্ছে এখানে দেখেন কোনটার অ্যান্সার, এখানে আপনাদের 7 প্রথমে দিয়ে রেখেছে যেন আপনারা তাড়াহুড়ায় দাগাই দেন, যেন আপনারা এসে বলতে পারেন ভাইয়া হয়ে গেছে, কিন্তু আসলে হয় নাই, কারণ এখানে বেশ কোশ্চেন অবশ্যই আপনারা ফলো করবেন, কোশ্চেন আগে ভালো করে দেখবেন তারপর অ্যান্সার করবেন। একটা কোশ্চেন ভালো করে যখন দেখবেন তখন আপনার মাথায় আপনি যেগুলো করেছেন সেগুলো আপনার চলে আসবে, কিছুটা একটু চুপ হয়ে যাবে। তাড়াহুড়া করতে দেখবেন, অনেকে বলছে ভাই আমার তাড়াহুড়া কোশ্চেন পেলে আমার তাড়াহুড়া ভাব চলে আসে, আমি পারাগুলো দাগাতে পারছি না। এটার মূলত হচ্ছে আপনি যে তাড়াহুড়া করছেন, আপনার মনে হচ্ছে টাইম চলে যাচ্ছে, এটা কোনো রকম হালকা পাতলা পড়েন, -8 কেন বেশিটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে এরপরে জানি কি ব্যাস নির্ণয় করতে বলেছে, এটা কোনটা যে হতে পারে, আচ্ছা এটা পরে করি, অন্যটাই চলে যায়। এই তাড়াহুড়া যখন আপনার টাইমটা দেখবেন আর তাড়াহুড়া ভাবটা আপনার মধ্যে চলে আসবে, তখন আপনি যেগুলো অ্যান্সার করবেন তার মধ্যে ম্যাথগুলার ম্যাথগুলো আপনি অ্যান্সার করবেন কোনগুলা, সেটা হচ্ছে ভুলগুলো অ্যান্সার করে চলে আসবেন। ভালো করে কোনো কোশ্চেন না পড়লে আমি এখানেই দেখাই, জীববিজ্ঞানেরটা দেখাই, লেমা ও ফেলিয়া কিসের অংশ, তো আপনার মাথায় না আসলে আপনি তো বলতে পারবেন না স্পাইকলেটের, তখন একটা দাগায় চলে আসবেন, তাড়াতাড়ি টাইম নেই, কিন্তু আপনি যখন এটা ভাববেন এটা কোন অধ্যায় থেকে এসেছে, আচ্ছা এটা হচ্ছে নগ্নবীজ অধ্যায় থেকে এসেছে, এরপরে কি স্পাইকলেট, আচ্ছা আসতে দাঁড়ায় এটা প্রোয়েসিস গ্রন্থির, তো তখন আপনার যার প্রোয়েসিস গ্রন্থির ইয়াগুলা কীরকম এই কিসের অংশ সেগুলো হচ্ছে আপনি তখন ভেবে একটু দিতে পারবেন। আপনার পড়া ঠিকই আছে, কিন্তু আসার পরে বা নামাজে দাঁড়ালে বা একটু চুপ থাকলে তখন আপনার সবগুলো মনে পড়ে। তো এগুলো মূলত হচ্ছে আপনার তাড়াহুড়া ভাবের কারণে, যাদের এই সমস্যাটা আছে তারা আমার এক্সামগুলো দিতে থাকেন আর এগুলো একটু করতে থাকেন, শেষ সময় একটা আপনাদের জন্য তো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো চলেন আমরা আমাদের আসল কাজে চলে যাই, ম্যাথগুলো সলভ করতে থাকি। দেখেন এরপরে আমাদের এখানে কি দেওয়া আছে, -1, 3 এবং 4, -2 বিন্দুগামী রেখা অক্ষ দুইটিকে মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই আপনার এখানে দুইটা, এখানে সরল রেখারও কাজ আছে, এখানে বৃত্তেরও কাজ আছে, ঠান্ডা লাগার কারণে সব অবস্থা খারাপ। দেখেন এখানে হচ্ছে কি সরল রেখা আছে, আমরা প্রথমে দুইটা বিন্দু আছে, একটা সরল রেখায় তৈরি করব, 2 বিন্দুগামী সরল রেখা দিয়ে, এরপরে এখান থেকে আমরা মূলত কিসের বের করব, সেখান থেকে আমরা এদের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করব। তো দৈর্ঘ্যের সাথে আপনাদের আমি দেখাই দিব, এগুলো আমি আপনার পরীক্ষায় আমার 2 বিন্দুগামীর বের করি, মনে রাখবেন y1 মাইনাস y1 বাই y1 মাইনাস y2, এরপরে হচ্ছে x মাইনাস x1 মাইনাস x2, এটা দিয়ে মূলত আপনারা বের করতে পারবেন দুইটা বিন্দুগামী এই সরল রেখায় 2 বিন্দুগামী। তো দেখেন আমি x1 এর জায়গায় বসাই দিই, x1 এর জায়গায় মান বসাই কি, x1 এর মান কি দেওয়া আছে, x1 এর মান y এর মান 1 এর মান দেওয়া আছে 3, তো আমি 3 বসাইলাম, এখানে 3 বসাইলাম এখানে। এরপরে y1 এর মান কত দেওয়া আছে, y1 এর মান পেলাম আমি 3 বসালাম। y2 এর মান কত দেওয়া আছে, -2, এখানে আগে একটা মাইনাস আছে, সেটা মূলত প্লাস আকার হয়ে যাবে, +2 হয়ে যাবে। এরপরে আমি x1 এর ক্ষেত্রে -1 দেওয়া আছে, সেটা সামনে মাইনাস, সেটা মূলত +1 হয়ে যাবে। এরপরে এখানে মূলত -1 থাকবে, এরপর হচ্ছে -4 হবে। তো আমি এগুলো করে দেখলে কি দেখা যাচ্ছে যে এখানে আমি 5 পাচ্ছি, 5, আর এখানে y-3 থাকে, আর এখানে নিচে পাচ্ছি -5। তো এখানে মূলত 5টা চলে যায়, শুধু মাইনাসটা থাকে। যদি আমরা আড়াআড়ি গুণ করে থাকি তাহলে আমরা কি দেখতে পাই, -y-3, আর এখানে মূলত থাকে কত হয়, যেহেতু x এর পরে x প্লাস 1 থাকে। তো আমরা মূলত করলে দেখেন y-y+3 = x প্লাস 1। তো এগুলো যদি আমি একসাথে নিয়ে আসি তাহলে আমি পাচ্ছি x প্লাস y, এরপর হচ্ছে এই 3টা যদি এই পাশে নিয়ে যে -2 = 0 হয়। তো আমি যদি এই মূলত এটা করি তাহলে আমি মূলত পাচ্ছি কি, দেখেন আমি দিন শেষে সমীকরণটা পাচ্ছি x প্লাস y, এটা -2 ছিল, ওই পাশে চলে যাবে যখন, তখন সেটা +2তে পরিণত হবে। তো আমি যদি এটাকে x, যেহেতু খণ্ডিত অংশের কথা বলছি, অক্ষদ্বয়ের খণ্ডিত অংশে, তখন আমি এটাকে ভাগ আকার আনবো 2 নিচে, আমরা x এরপরে x/a প্লাস y/b = 1 রাখার চেষ্টা করবো। তাহলে আমরা x/a, এটা হচ্ছে এর মান,
এরপরে ওয়াই বাই বি, বি এর মান হচ্ছে 2, এটাও বি এর মান, এরপরে ইকুয়াল টু 1 পাবো, কারণ এটা যখন এদিকে গুণের থেকে ভাগাকারে যাবে সেটা হচ্ছে এখানে 1 থাকবে। তাহলে আমরা মূলত অ্যান্সার সমীকরণটা কি পেলাম, সমীকরণটা পেলাম আমরা এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। তখন এটার মান যেহেতু এ, এটার মান বি, তাহলে আমরা যখন দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে তখন মনে রাখবেন অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আপনি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার বসাবেন। তাহলে এর মান আপনি কি, এর মান এটা অক্ষদ্বয়ের ক্ষেত্রে আমরা এর মানটা কি, এর মানটা আপনারা দেখেন এর মান 2 দেওয়া আছে হোল স্কোয়ার, আবার এ বি এর মান 2 দেওয়া আছে হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি 4, এখানে 4, তাহলে 4 যোগ করলে 8 হয়। তো রুট ওভার 8 মানে হচ্ছে কি, রুট ওভার 8 করলে আমরা 2 রুট ওভার 2 পাবো। তো এটাই মূলত বি নাম্বার অ্যান্সার দেওয়া আছে। আশা করছি আপনাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতা বুঝিয়ে দিয়েছি, যাদের সরল রাখে এবং আপনাদের এগুলা করা আছে এগুলা ইনশাল্লাহ পারবেন। আপনারা যখন খণ্ডিত অংশ দেখবেন তখন এই যে এরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 আকারে সাজানোর চেষ্টা করবেন সমীকরণটাকে। তারপরে এই বি এর খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করার জন্য মধ্যবর্তী দূরত্ব রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবেন। এরপরে হচ্ছে এদের ক্ষেত্রফল নির্ণয় করতে দিলে আপনি কি বসাবেন, 1/2 এ ইন্টু বি, আপনি এদের ক্ষেত্রফল, এটা হচ্ছে এদের ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এই বি নির্ণয় করতে বলে এ এর মান 2 এবং বি এর মান 2, এই 2 কাটা, তাহলে আপনি ক্ষেত্রফল পেতেন 2। তো আশা করছি ক্ষেত্রফলটাও এরকম আসে, আমি ক্ষেত্রফলটাও আপনাদের দেখাই দিলাম, ইনশাল্লাহ এগুলো আপনারা দেখে নেবেন। এরপরে দেখেন এখানে কি দেওয়া আছে, সমীকরণটি কি প্রকাশ করে দেখেন, 2x² প্লাস 3y² মাইনাস 4x মাইনাস 12y প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণটি কী প্রকাশ করে। এখানে দেখেন মনে রাখবেন, এখানে যদি সরল রেখা থাকতো তখন আপনাকে এই নির্ণয়কের মানটা নির্ণয় হিসাবে বের করতে হতো এবং সেটার মান 0 আসে কিনা সেটা দেখতে হতো। 0 আসলে তখন এটা সরল রেখার দিকে হয়ে যেত বিন্দুগামী। কিন্তু এটা আপনার যেহেতু এখানে সরল রেখা নেই, তা আপনি এটা বৃত্ত হবে নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত না উপবৃত্ত, তো এটাকে আপনি এইভাবে করে নিতে পারেন, যেহেতু এটা অনেক বড় হবে। তো আমি শর্টকাট দেখাই দিব। তো আপনি এখানে এক্সের মানগুলো আলাদা করতে পারেন, -4x, এরপরে 3y হোল স্কোয়ার মাইনাস 12y ইকুয়াল টু 8, আপনি 8ও এখানে -8 ওই পাশে চলে যাবে। তো আপনি এখানে যে হোল স্কোয়ারের সূত্র একটা বানাতে পারেন, বাড়তি কিছু নিয়ে এটাকে নিতে পারেন। তো এত কিছু নিলে আপনি অনেকটা দিন শেষে আপনি উপবৃত্তের সমীকরণটা পাবেন, এরকম কোনো একটা মান পাবেন, x প্লাস সামথিং হোল স্কোয়ার প্লাস ওয়াই, এদিকে সামথিং থাকবে, এখানে ওয়াই প্লাস সামথিং থাকবে, তারপরে হোল স্কোয়ার ইকুয়াল টু এরকম পাবেন বাই কিছু থাকবে এবি, তো এরকম পাবেন। তো আপনি এগুলো বোঝার ক্ষেত্রে মনে রাখবেন উপবৃত্তে পরাবৃত্তের ক্ষেত্রে সবসময় ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম থাকবে, বা হচ্ছে ওয়াই প্লাস সামথিং থাকবে, এটা হোল স্কোয়ার থাকবে ইকুয়াল টু 4ax প্লাস সামথিং, যে কোনোটা থাকতে পারে। এছাড়া আবার পরাবৃত্তের সমীকরণ আপনি দেখতে পারেন যে এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই 4ay থাকতে পারে, বা এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার ইকুয়াল টু 4ay সামথিং থাকতে পারে আপনার। তো প্লাস মাইনাস এরকম থাকতে পারে, কিন্তু এর হচ্ছে পরাবৃত্তে। তো এরকম তো দেখাই যাচ্ছে না, এরকম যেহেতু এখানে দুইটার ক্ষেত্রে হচ্ছে এদের হোল স্কোয়ার, আরে তাইলে আমরা পরাবৃত্ত এটাকে বলতেই পারি না। তো আমরা তাইলে এটা পরাবৃত্ত বাদ। এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রে জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2yf প্লাস সি এরকম থাকে। তো আবার মনে রাখবেন এক্স এবং ওয়াই এর শখ সমান হতে হবে। তো দেখেন এখানে মূলত কিন্তু এক্স এবং ওয়াই এর কিন্তু শখগুলো সমান নয়, তাহলে এখানে বৃত্তবাদ পরাবৃত্তবাদ আছে কি অধিবৃত্ত এবং উপবৃত্ত। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমরা যাই দেখি মূলত আমরা ওয়াই স্কোয়ার বি মাইনাস এক্স স্কোয়ার এ ইকুয়াল টু 1 দেখি, মূলত এটা অধিবৃত্তের ক্ষেত্রে মাইনাস থাকে। তো এই এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এগুলোর আগে কিন্তু মাইনাস থাকে, কিন্তু এখানে তো মাইনাস নাই হোল স্কোয়ারের আগে, তাই আমরা বলতে পারি এটা একটা উপবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি এক্স স্কোয়ার বাই এ, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার বাই বি, বা আপনি হোল স্কোয়ারও দিতে পারেন, এরপরে হচ্ছে আপনার হচ্ছে ইকুয়াল টু 1। তো এরকম আপনি করলে এর সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 পান। তো এরকম, তাইলে আমরা সবগুলো আপনাকে দেখাই দিচ্ছি একটা দ্বারা। তো আপনি কীভাবে পরাবৃত্ত চিনবেন, পরাবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ, এরপরে হচ্ছে উপবৃত্তের, অধিবৃত্তের, বৃত্তের সমীকরণ শিখবেন, সেই শর্তগুলো আপনাদের এখানে দেখাই দিছি। তো আশা করছি এটা উপবৃত্ত বুঝতে পেরেছেন। দেখেন পরবর্তীতে আমরা যাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 8y পরাবৃত্ত এখানে বলে দিয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক কত করেন। মনে রাখবেন পরাবৃত্তের মূলত শীর্ষবিন্দুটা কত, পরাবৃত্তের মূলত শীর্ষবিন্দুটা হচ্ছে, যেহেতু পরাবৃত্তের শীর্ষবিন্দু মূলত হচ্ছে 0,0। তো এখানে মূলত আপনার পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ সেটা মূলত আমরা তো দেখাইলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তো এটা তো আদর্শ সমীকরণ, এটা বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। তো এটার মূলত এই সমীকরণটা হচ্ছে না এরকম, তো আমরা এটাকে আদর্শ সমীকরণ রূপে করব। কিভাবে দেখেন আমি করিয়ে দিচ্ছি। এগুলো এখানে ওয়াই স্কোয়ার আছে 8
এটাকে আমরা ওয়াইয়ের এক পাশে সব ওয়াইগুলোকে এক পাশে করব এবং এক্সগুলোকে এক পাশে করব, তাহলে 4x। এবার আমরা কি করব, এটাকে আমরা হোল স্কোয়ার আকারে বানাতে পারি কীভাবে সেটা দেখব। দেখেন এটা কীভাবে করবো আমরা, দেখেন আমরা যদি এক্স ইজ ওয়াই স্কোয়ার মাইনাস 8, আমরা -8 পেয়েছি না 8y, তো -8yকে আমরা যদি ভাঙি 2, আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র জানি কি, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই হোল স্কোয়ার জানি। তো আমরা দেখেন এটা কিন্তু সূত্রের 2 একটা জানবো, তো এরপর আমরা 4 দিলে এটা কিন্তু কাট হয়ে যায়, এরপরে ওয়াই থাকে, তো আমরা এরকমই করবো 2 × 4 × ওয়াই। এরপরে হোল স্কোয়ার আমরা দিতে পারি কি, যেহেতু আমরা এখানে হচ্ছে আমরা এখানে ওয়াই পেয়েছি, এক্স আগে দিয়েছি, আমরা এখানে 4 পাইছি বি আকারে, তো বি হোল স্কোয়ার আমরা দিতে পারি। যেখানে দেখেন আমরা কিন্তু এই 4 হোল স্কোয়ার মানে 16, তো 16টা কিন্তু বাড়তে দিয়েছি এ বাম পাশে। তখন আমরা কি করব, এগুলো মুছছি আমরা, যেহেতু এরপর হচ্ছে 4y 4 প্লাস 4 স্কোয়ার, তো আমরা 4 স্কোয়ার এখানে বাড়তে দিয়েছি 4 স্কোয়ার, আর এখানে আমরা 4x আছে, তো আমরা এখানে প্লাস আকারে 4x করবো। এখন বলতে পারবেন এখানে তো প্লাস হবে না, আমরা যেহেতু এই পাশে প্লাস করি, এই পাশে মাইনাস করলে কাটাকাটি হবে ভাই, এই পাশে প্লাস, এই প্লাসে যদি প্লাস না করেন এই পাশে মাইনাস দিলে আপনি ডান পাশ থেকে বাম পাশে আসলে সেটা মাইনাসটা প্লাস আকার হয়ে যাবে, তো আপনার 16 উল্টা আরও 32 হয়ে যাবে। তো এটা যেদিকে দিবেন এটা ওই পাশে যে প্লাস আকার হবে বিপরীত পাশে, তো তাহলে আমরা দিলাম, এটা দিলাম। এরপর আমরা এটা সূত্র কি পড়ে, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের সূত্র মূলত এটা পড়ে, কারণ এখানে দেখেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2 4y প্লাস 4 হোল স্কোয়ার, তো এটা মূলত ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ারের সূত্র পড়ে। আর এখানে আমরা কি পাই 4x প্লাস 16 পাচ্ছি। তো আমরা দেখেন কীভাবে করছি, দেখেন আপনারা শুধু এটা দেখেন, আমরা পাচ্ছি ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আমরা 4x প্লাস 16 পেয়েছি, আমরা 4 কমন নিলাম, তাহলে x প্লাস আমরা 4 পেলাম, x প্লাস আমরা 4 পাচ্ছি, তাহলে আমরা এখানে একটা পাচ্ছি, এখানে আমরা আমাদের যে পরাবৃত্তির সমীকরণ ওয়াই স্কোয়ার 4ab আমরা সেটা পেয়ে গেছি। এখন বলতে পারেন ভাই এ এর মান তাইলে কই, এই যে এ এখানে এ এর মান মূলত 1, এর মান মূলত 1, তো 1 তো আর লিখতে হয় না, এটা বাদ, তাহলে হচ্ছে মূলত আমরা এখানে পেয়ে গেছি। তো আমরা মূলত জানি কি শীর্ষবিন্দু বের করতে বলছে, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মূলত আমরা জানি 0,0, তাহলে আমরা এক্সের যে মানটা পেয়েছি সেটা ইকুয়াল টু 0 বসাবো, এক্স প্লাস 4 ইকুয়াল টু 0 বসাবো, তাহলে আমরা এক্সের মান পাবো -4। এরপর আমরা ওয়াইটা বসাবো, ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে ওয়াইটা পাবো আমরা +4, তাহলে আমরা বলতে পারি -4, 4 যেটা আছে সেটাই হচ্ছে মূলত এই সমীকরণের পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো আপনাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে যেন বুঝতে পারেন সবগুলো আপনাদের বোঝাই দিস, যেন আপনারা পারেন সুন্দর করে। দেখেন পরবর্তীতে আমরা চলে যাই, এছাড়া আপনারা কিন্তু আরেকটা শর্টকাটে করে নিতে পারেন পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো যেটা আমি করতাম, আমি যখন পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখতাম তখন আমি ওই নিয়মটা করতাম, কিন্তু আপনাদের স্বাভাবিক নিয়মটা দেখাই দিয়েছি, কারণ অনেকে ওইটা না করে এটাও করতে পারেন, তাই সেটা দেখাই। দেখেন যখন আপনার দেখেন এখানে সমীকরণটা দেওয়া আছে 4x প্লাস 8y, তখন আপনার কী করতে পারেন, যেহেতু মনে রাখবেন যেটা হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার আকারে থাকবে বা দ্বিঘাত থাকবে তার আপনারা অন্তরীকরণ করবেন। অন্তরীকরণ কেমনে করবেন ভাইয়া, তার জন্য অন্তরীকরণ তো পারা লাগে, তাইলে আমরা দেখেন অন্তরীকরণ করবো এটা, তাই এবং দেখেন অন্তরীকরণ আরগুলাকে আমরা ধরবো না, তাই ওয়াই স্কোয়ার এবং এই পাশে 8y আছে, আমরা এটাকে যদি অন্তরীকরণ করি আমরা 2y পাবো, আর ইকুয়াল টু 8yকে আমরা অন্তরীকরণ করলে 8 পাবো। তো আমরা এখান থেকে ওয়াইয়ের মান বের করলে আমরা পাবো কি 8/2কে, তাহলে আমরা 4 পাচ্ছি। আসলে আপনারা ওয়াইয়ের মান পেয়ে গেছেন, দেখেন ওয়াই ইকুয়াল টু 4, এখানে ওয়াইয়ের মান +4 অনেকগুলো দুইটা আছে, তাহলে আমরা এবার এক্সের মান বের করতে হবে, তাহলে অনেক সময় আপনাদের একটা মান বের করলে হয়ে যায়। এখন আপনারা কি করবেন, দেখেন এই যে ওয়াই ইকুয়াল টু 4 পেয়েছেন সেটা মূলত এই সমীকরণে বসাই দিবেন, এই যে মূলত এই সমীকরণটাই বসাই দিবেন, এই সমীকরণটা বসাই দিবেন কীভাবে, দেখেন 4 আছে ওয়াইয়ের মান আমরা 4 পেয়েছেন, 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস 8 × 4 বসাইবেন, তাহলে আপনি দেখেন এখানে 16 পাবেন, এরপর হচ্ছে 4x বসাবেন, 8 4 8 32 বসাবেন, বসালে দেখেন আপনি যদি মাইনাস করেন এই পাশে নিয়ে আসেন, এই 32কে 16 এখানে 16 - 32 ইকুয়াল টু 4x, তাহলে আপনি পাচ্ছেন কত -16 পাচ্ছেন। তো এই 4টা আবার নিচে চলে গেলে 4 থাকবে, 4 দুগুণে 4 × 16 -4 পাবেন। তো আশা করছি পেয়ে গেছেন সেই কাঙ্ক্ষিত ফলটা, যেটা হচ্ছে এক্সের মান -4 এবং ওয়াইয়ের মান শুধু 4। তো আপনি এইভাবেও বের করতে পারেন, এইভাবে সবচেয়ে সহজ হয়, ওইভাবে করতে গেলে আপনার অনেক বড় হয়। আপনি উপবৃত্তের ক্ষেত্রে ওইভাবে করবেন, তাহলে আপনার খুবই সুন্দরভাবে হয়ে যাবে। যখন উপকেন্দ্র পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে বলবে তখন আবার এরকম নির্ণয় করে দিবেন না অন্তরীকরণ করে, যখন শীর্ষবিন্দু বলবে তখন করবেন, আর যখন বলবে না তো পরাবৃত্তের উপকেন্দ্র নির্ণয় করতে বলবে তখন এই নিয়মে না আমি যেভাবে সাজাইছি ওইরকম সুন্দর করে উপবৃত্তের মানটা বসাবেন, a,0 বসাবেন, আমি তো শীর্ষবিন্দুটা 0 0 বসাইছি, তখন আপনারা এর মান যেটা পাবেন এর মান তো আপনারা এই সমীকরণে 1 তো এর বসাবেন। আসলে সামনে পাইলে যদি সামনে পাই সেরকম একটা ম্যাথ দেখাই দিব।
দেখেন পরবর্তীতে এই যে একটা দুইটা সমীকরণ সরল রেখার পরস্পর লম্ব হলে এ এর মান নির্ণয় করো। এখন পরস্পরের লম্ব হলে আপনারা এ এর মান নির্ণয় করতে হবে। তো পরস্পরের লম্ব হলে কীভাবে বের করবেন, এটা খুবই আসে এটা। তো লম্বের ক্ষেত্রে আপনারা সরল রেখা, যদি আপনি সরল রেখার এই সরল রেখাটার এই যে সরল রেখাটা আপনার প্রথমে কী করবেন, ডাল নির্ণয় করবেন। সরল রেখার ডাল, এটা সরল রেখার ডাল নির্ণয় করবেন। তো আমরা জানি সরল রেখার -n1 × m2 = হচ্ছে -1, এটা হচ্ছে লম্ব, যেটা লম্ব হলে এটা বের করবেন। m1 × m2 = -1, এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তো আমরা m1 মানে হচ্ছে কি, কোনো সরল রেখার হচ্ছে ঢাল। সরল রেখার ডাল নির্ণয় করতে কীভাবে হয়, তাহলে আমরা প্রথমে নির্ণয় করে দেখাই আপনাদের। যদি আমরা m1 প্রথম সরল রেখার ধরবো, তো এগুলো মুছছি, আমরা প্রথম সরল রেখার বের করব, এই প্রথম সরল রেখাটার বের করব। তো প্রথম সরল রেখার ক্ষেত্রে আমরা যদি ডাল নির্ণয় করি m1, তো আপনারা মনে করবেন সরল রেখার প্রথমে যদি ডাল নির্ণয় করেন, প্রথমে একটা মাইনাস দিয়ে দিবেন। আর লম্ব রেখার করলে সেটা মাইনাস দেওয়া লাগবে না, তো লম্ব রেখাটা আলাদা। তো এই সরল রেখাটাতে বের করতে প্রথমে আপনারা কি করবেন, সেখানে -1 দিবেন, এবং যেটা এক্সের শকটা লিখবেন, এখানে এক্সের শক, এখানে ওয়াই এর শকটা লিখবেন। তো এক্সের শক কত দেওয়া আছে দেখেন, এক্সের শক দেওয়া আছে মূলত 3, ওয়াই শক মূলত 2 দেওয়া আছে। আমরা m1 এর মান পেয়েছি কি -3/2। এবং এবার আমরা সরল রেখার দ্বিতীয় সরল রেখাটা বের করব, সেটা হচ্ছে এটা, এবং তার ডাল বের করব। আমরা এখন ডাল m2 আমরা বের করব। m2 এর ক্ষেত্রে দেখেন আমরা কি করব, মাইনাস তো প্রথমে দিব, তারপরে x এর শক 2 আর y এর শক কি দেওয়া আছে, -a দেওয়া আছে। তো -a বসালাম, এই মাইনাসে কাটা, তাইলে আমরা m2 এর মান পাচ্ছি 2/a পাচ্ছি। তো আমরা এবার সূত্রের মধ্যে বসাবো সব কিছু। এখানে আমরা সূত্রটা কি লিখেছি, সূত্রটা মূলত আমরা লিখেছি m1 × m2 = -1। তো m1 এর মান পেয়েছি -3/2, আর m2 এর মান পেয়েছি আমরা মূলত কত, আমরা পেয়েছি 2/a। তো আমরা -1 করলাম, এই দেখেন এই -1 আর এই -1 কাটা, তাহলে আমরা এখানে 1 থাকছে, আর এটা আমরা এখন গুণ করি। দেখেন গুণ করলে কি পাই, এই দুইটা গুণ করলে 6 পাই, 6, অর্থাৎ 6/6। এরপর হচ্ছে a এর সাথে 2 গুণলে 2a = 1। তো এই যে a 2a কে আমরা ওই পাশে নিয়ে যাব, আর 6 = 2a থাকবে। তাহলে আমরাকে 2কে এখানে আবার নিয়ে আসবো ভাগ করলে, বা আপনারা a কে ওই পাশে নিয়ে 2কে ভাগ করলে 3 পাচ্ছেন। তাহলে এর মান আপনারা মূলত কত পাচ্ছেন, 3 পাচ্ছেন। কষ্ট হয়ে যাচ্ছে একটু শ্বাসকষ্টের মধ্যে, দেখেন 3 পাচ্ছেন এটা। তো লম্ব রেখার শর্ত এগুলো আপনারা বের করবেন। এখন যদি আপনাকে এই সরল রেখার আর লম্ব রেখার ডাল নির্ণয় করতে বলতো, তখন আপনি কি করবেন, তখন m1 এবং হচ্ছে তখন আপনি লিখতেন y এর শক আর x এর শক, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো বসাবেন, এখানের জন্য মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। লম্ব রেখার ডালের নির্ণয়ের ক্ষেত্রে y/x এর y এর শক, x এর শক, আর হচ্ছে সরল রেখার ক্ষেত্রে হচ্ছে -x এর শক বাই y এর শক। তো আশা করি বোঝাতে পেরেছি। তো আপনাদের এই যে ফাংশনের যে ইয়াগুলো আছে, কোন শর্তে y = fx ফাংশনটি কোন একটি বর্ধিত আর ক্রমহ্রাসমান, এটা হচ্ছে আপনাদের ক্রমহ্রাসমান, এগুলো আপনারা একটু মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে অন্তরীকরণের যে প্রথম দিক দিয়ে এটা একটু বেসিক আছে, সেই বেসিকটা আমি বোঝাতে গেলে আমার আরেক টাইম লাগতে পারে। আমি যেগুলো আসবে এগুলো মাঝে মধ্যে চলে আসে, এগুলো দেখে নেবেন, যেগুলো মূলত আমার গুরুত্বপূর্ণ আমি সেগুলোর দিকে ফোকাস করতে চেষ্টা করছি। দেখেন পরবর্তী দেখেন, এখানে 20 নম্বর কোশ্চেনটা করবো। 24 নম্বরে দেখা আছে r = a √ওভার আছে, এরপরে cos 2θ আছে। আমরা মূলত জানি যে যেটা r = আমরা জানি কি √x² + y² আমরা জানি। এরপর আমরা জানি x = হচ্ছে r cos θ আমরা জানি। এরপর আমরা জানি কি y = হচ্ছে r sin θ, অর্থাৎ আমরা এটার মান x লিখতে পারি, এটার মান এটার মান y লিখতে পারি, এটার মান x লিখতে পারি, আর এর জায়গায় আমরা √x² + y² লিখতে পারি। তো আমরা এগুলোই মূলত প্রয়োগ করবো এখানে প্রয়োগ করে আমরা একটা সমীকরণ নিয়ে আসবো, যেটা কার্টেসীয় সমীকরণে প্রকাশ করব। তো দেখেন এখান থেকে দেখেন এর কার্টেসীয় সমীকরণ আর মানে হচ্ছে কি, আমরা লিখতে পারবো x² + y² লিখলাম, এরপর এই জায়গায় লিখবো, এরপর √cos 2θ থাকবে। দেখেন আর আমরা এখান থেকে হোল স্কোয়ার কাটতে পারি, কাটলে আমরা যদি বর্গ করি এখানে a² হয়ে যাবে। তাহলে আমরা জানি পেয়েছি কি x² + y² = x² আর হচ্ছে cos 2θ। এখন আমাদের লিখতে হবে cos 2θ যে সূত্রটা আছে সেটা লিখতে হবে। আমরা ছোটো করে লিখি x² y² = a²। cos 2θ সূত্রটা হচ্ছে cos² θ মাইনাস sin² θ। আপনাদের ত্রিকোণমিতির সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো লিখলে আমরা দেখি, এরপর আমরা r² দ্বারা গুণ করব। কারণ r² দ্বারা বাইরে গুণ করবো, দেখেন আমরা এগুলোকে যদি x এবং y আকারে প্রকাশ করতে চাই, তাহলে এদের সামনে যদি একটা r থাকতো বা r², আর যেহেতু cos² আছে r² থাকতো, তাহলে আমরা কিন্তু এইটাকে সম্পূর্ণটাকে x² প্রকাশ করতে পারতাম। তো আমরা সেরকম দেখবো, আমরা মূলত এই যে cos এগুলো রাখবো না, আমরা কার্টেসীয় যেহেতু আমরা x² এর মধ্যে নেব। তো দেখেন আমরা মূলত এটা পেয়েছি দেখেন। তো এখান থেকে আমরা r² গুণ করবো, r² গুণ করার কারণ আমরা r² করবো আমরা এই যেগুলো থেকে x এবং y এগুলো থেকে নিয়ে আসার জন্য।
তারপরে দেখেন এখন আর স্কোয়ার যদি আমি এই পাশে গুণ করি, এখানে একটা আমি কালার পরিবর্তন করি, আর স্কোয়ার গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সরি এ স্কোয়ার, এরপর এগুলো মুছে দিই, এ স্কোয়ার, তাহলে আপনি পাচ্ছি কি এখানে আর স্কোয়ার আমরা একটা গুণ হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো থাকলো। এরপর আমরা উপরেরটা মুছি, তাহলে আমরা এটা পেলাম। এইবার আমরা এই আর স্কোয়ারকে এইগুলোর সাথে কস এবং সাইনের সাথে গুণ করব। দেখেন এখানে আমাদের আর স্কোয়ার থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই জায়গা থাকলো, যেহেতু আরটাকে আমরা কস এবং সাইনের সাথে আর স্কোয়ারের সাথে কস স্কোয়ার এবং সাইন স্কোয়ারের সাথে গুণ করবো, তাহলে যেহেতু এটা গুণ আকার আছে কস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো আমরা যেহেতু জানি, যেহেতু আমাদের জানাই আছে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা, তো এক্স ইকুয়াল টু যেহেতু আর কস থিটা, আমরা এখানে দেখেন এ কস এ স্কোয়ারকে আমরা এদেরকে হোল স্কোয়ার আকারে নিয়ে যাব। দেখেন হোল স্কোয়ারের আকারে নিয়ে গেলে আমরা পাবো কি আর কস থিটা হোল স্কোয়ার মাইনাস আর এখানে হোল স্কোয়ার, এরপরে এই দিক থেকে আমরা কাটি, এরপরে হচ্ছে আমরা এখানে হোল স্কোয়ারে আর সাইন থিটা হোল স্কোয়ার লিখবো। তো আমরা জানি এটা সমান জানি কি এক্স ইজ এক্স এবং এটা সমান জানি কি ওয়াই। তো আমরা এখানে এবার আমরা ওয়াইগুলো বসাই দিব, এগুলো বসাই দিব, তাইলে আমরা কী পাই দেখেন, মূলত আমরা পাচ্ছি কি এক্স স্কোয়ার ওই যে হোল স্কোয়ারটা স্কোয়ার আকারে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা মূলত পাচ্ছি আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে মিল আছে কিনা, এখানে তো ভাই একটা তো আর স্কোয়ার নাই, তাহলে আপনি কী করলেন, এখন তো মানে মিললো না, আপনি কই চলে গেলেন। দেখেন এখানে মূলত আমরা কী দেখছি, দেখেন আর স্কোয়ার সমান আমরা জানি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার, তো আমরা এই আর স্কোয়ারের মানটা লিখলাম, আর এখানে তো আমাদের একটা দেওয়াই আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই দুইটা মূলত এখানে যেহেতু গুণ আকারে আছে, তাহলে এরা মূলত আমরা স্কোয়ার আকার হয়ে যাবে, দুইটা যেহেতু আছে তো গুণ হয়ে যাবে, দুইটা গুণ করলে আমরা এ থাকলে আমরা কী করি এই স্কোয়ার যেভাবে লিখি, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরকম দুইটা এ গুণ আছে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার থাকে এদের, তো এই ইকুয়াল টু আমরা লিখতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমি যেহেতু আপনাদেরকে বুঝিয়ে আস্তে আস্তে করার চেষ্টা করছি, তাই আপনাদের একটু টাইম বেশি এখানে লেগেছে, কিন্তু আপনাদের এত টাইম লাগবে না। এই যে দেখেন সি নাম্বারে এটাই দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এরপর আমরা পরবর্তীটা চলে যাই, দেখেন সেটা দেওয়া আছে কি লিমিটের মান দেওয়া আছে, আমি আপনাদেরকে বলেছিলাম, কিন্তু যখন আমরা ধ্রুবকের ক্ষেত্রে দেখব এই যে ধ্রুবক অর্থাৎ এ সাইন থিটা বা কস যেটাই থাকুক না এদের এক্সের আগে যে যদি সংখ্যা থাকে তখন আমরা সেটাকে ধরবো। দেখেন এখানে কত কত আছে, এখানে আপনারা আমি তো আপনাদের এল হসপিটাল দ্বারাও করাইতে পারি, এছাড়া আরেক নিয়মে করাতে পারি, আমরা হেল হসপিটাল দ্বারাই করতে থাকি। তো হেল হসপিটাল দ্বারা আমরা করলে যদি আমরা উপরে অন্তরীকরণ করি তাহলে ধ্রুবক 7 থাকবে, সাইনকে যদি আমরা করি তাহলে আমরা কী পাবো, তাহলে দেখেন আমরা সাইনকে যদি করি আমরা পাচ্ছি, যদি আমরা করি সেটা হচ্ছে আমরা পেয়ে যাব কস, সাইনকে করলে যা আমরা পাবো কস, এরপরে এক্স বাই 7, আর ওই যে 1/xকে আবার আমরা অন্তরীকরণ করতে হবে, যেহেতু 1/x কিন্তু এক্স নয়, তাইলে আমরা অন্তরীকরণ করলেও 1/7 পাবো। তো এই 7 কাটাকাটি থাকে, আবার আমরা এক্স স্কোয়ার থাকবে এটা, তো এরকম করলে আমার আরও বড় হয়ে যেতে পারে, তো এক্স স্কোয়ার থাকবে না শুধু, এখানে যেহেতু এক্স আছে ওই এক্সকে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে আমার থাকছে কি কস 1 কস থাকতেছে কস x/7 থাকতেছে। তো আমার এতগুলো করা লাগবে না, আমি আরেকটা শর্টকাট নিয়মে করতে পারি। দেখেন এখানে কি আছে 7 সাইন x/7 এরপরে এক্স, তো এই 7টা উপরে এটার সাথে গুণ আকারে আসছে, এটাকে যদি আপনি নিচে আনেন সেটা ভাগ আকারে হবে। দেখেন এটাকে যদি আমি নিচে আনি তাহলে এটা ভাগ হচ্ছে, আর এটাকে যদি আপনি উপরে নিতে চান সেটা আবার ভাগ আকারে ভাগের থেকে গুণ আকারে চলে যাবে। তো উপর থেকে আমি নিচে আনছি এটা এক্সের নিচে ভাগ আকারে। তো দেখেন আমি সূত্র বানানোর জন্য এনেছি, দেখেন এখানে যে মানটা দেওয়া আছে এবং সাইনের যে ধ্রুবকের মানটা আছে, এরকম আমরা একটা সূত্র জানি সাইন x/sin ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এরপরে এই সূত্র আমরা লিখতে পারি tan x/x ইকুয়াল টু 1, এটা শুধু এই সাইন আর টেনের ক্ষেত্রে হয়, তাহলে এটা ক্ষেত্রে শুধু আমরা কি জানি সাইনের ক্ষেত্রে সাইন এক্স বা ওয়াই যেটাই থাকুক নিচে যদি সেটা থাকে ইকুয়াল টু 1, টেনের ক্ষেত্রেও tan x/x ইকুয়াল টু 1 হয়। তো যেহেতু আমরা পেয়ে গেছি কি এখানে আমরা কি পেলাম, এখানে মূলত আমরা পাচ্ছি যে দেখেন এখানে মূলত আমরা পাচ্ছি সাইন ও x/7 আর পাচ্ছি x/7, তো এটা মূলত আমরা x/7কে আমরা x ধরে নিই, এটাও x ধরে নিই, তাইলে হচ্ছে এটা মূলত 1 পাচ্ছি আমরা। তো এইভাবে করে নিতে পারি, আপনাদের অন্তরীকরণ যে নিয়মগুলো আছে তো এই নিয়মগুলো দ্বারা আপনি করে নিতে পারেন। তো আমার শরীর আজকে ভালো না, আমি আর ক্লাসটা দীর্ঘ করছি না, আমার পরবর্তীতে আজকে আমি আরেকটা আপলোড দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো শরীরটা অনেক
আমার ওষুধ খাচ্ছি, ওষুধ খাওয়া লাগতেছে, নাস্তা করলাম, তো অবস্থা খারাপ। আপনাদের এই ক্লাসটা দেওয়াই লাগবে, এই জন্য আমি আরেকটা ক্লাস নিয়ে নিব। এই যে পেজগুলো আছে, এই যে পেজগুলো, এগুলার পেজগুলো সবগুলো শেষ করবো ম্যাথের ক্ষেত্রে। শুধু আরেকটা ক্লাস দেবো, সেটা রাতে 9টা বা 10টার মধ্যেই আপলোড দিয়ে দেবো, বা এর আগে আপলোড দিব, যেন আপনারা করে নিতে পারবেন। আপনারা এই ক্লাসটা করবেন আজকে রাতে, মোট কথা ম্যাথ শেষ করে ফেলবে। কালকে আবার আমি ফিজিক্স ফার্স্ট পেপার দিব, ওইটা শেষ করবেন, আর আমার এক্সামগুলো দিতে থাকেন ইনশাল্লাহ। আর যেগুলো ভুল হয় ভাইয়াকে তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আমি সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, যতটুকু সম্ভব চেষ্টা করি সবগুলো দেওয়ার। আর আপনারা অনেকে বলছেন ভাই যে পরীক্ষা নেন, এখানে অনেক যদি আপনি এগুলো আবার সলভ করে দিতেন ভালো হয়। তো কালকে যে পরীক্ষাটা, কালকে কী করবো, কেমিস্ট্রি ক্লাসও দিব। আর আপনাদের মোট এই 2টা পরীক্ষা যে গেছে, এই 200 যে কোশ্চেন হবে, এই 200 কোশ্চেনের মধ্যে যেগুলো আপনাদের সমস্যা হয়েছে আমি দেখতে পাইছি, তো এইগুলো নিয়ে আলোচনা করবো। বায়োলজি নিয়ে আলোচনা করার কিছু নেই, তো বায়োলজি আর কেমিস্ট্রি, এরপরে ফিজিক্স, এরপরে হায়ার ম্যাথ দিয়েই সমস্যাগুলো আছে, সেগুলোতে আমি বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে একটা ক্লাস তৈরি করবো। অবশ্যই আপনারা ক্লাসগুলো দেখতে থাকবেন আর সম্পূর্ণ দেখবেন। অনেকে অল্পটুকু দেখে চলে যান, তার কারণে হয়তো জানি না তার কি, সে হয়তো পারতে পারে, অনেকের ভার্সিটি প্রিপারেশন ভালো আছে, তো সে পারতে পারে। আর যারা এখন পর্যন্ত বেসিকটা একটু দুর্বল, তারা ক্লাসটা করতে পারেন, সম্পূর্ণ দেখেন, উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অবশ্যই দোয়া। আর আপনাদের এই যে ক্লাসগুলো নেওয়ার সবচেয়ে সহযোগিতা আমার আম্মু করতেছে, অর্থাৎ আমাকে সব সাপোর্ট, আমাকে কেউ ডিস্টার্ব না করতে পারে, সব কিছুতে হেল্প। গতকালকে আমার একটা নাকি এর আগের দিন আমার একটা 2 ঘন্টার ক্লাস রেকর্ড করেছি, বাট আমার রেকর্ডটা হয় নাই ডাউনলোড, তো অনেক মনটা খারাপ হয়ে গেছে। 2টা ঘন্টা কেমিস্ট্রি ক্লাস নিলাম, বাট ডাউনলোড করতে পারেননি। তো এছাড়া আরেকটা আরও 40 মিনিট, সেটাও ডিলিট হয়ে সরি সেটাও ডিলিট হয়ে গেছে। তো সব মিলে একটা খারাপ অবস্থা গেছে, এরপর আবার রেকর্ড করা, তো আমার থেকে আমার আম্মুর দিকে পুরোপুরি মন আরও খারাপ হয়ে গেছে। তো সব মিলাই আর কি আমার এই ডেডিকেশন সব কিছু আমার আম্মুর কারণে হচ্ছে। তাই ওনার জন্য দোয়া করবেন, উনি অনেক অসুস্থ থাকে রাতের বেলা বেশিরভাগই। তো আপনারা দোয়া করবেন, সবার জন্য দোয়া থাকবে। আর অন্যের জন্য বেশিরভাগ যখন আপনি দোয়া করবেন, তখন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। তাইলে আপনার মানুষের দোয়া থেকে তো অবশ্যই আপনি ফেরেশতাদের দোয়া তো সবচেয়ে আগে কবুল হয়, তাহলে আপনি যেহেতু অন্যের জন্য দোয়া করবেন, আপনি ফেরেশতাদের দোয়া পেয়ে যাচ্ছেন। তাই আপনি অবশ্যই মানুষের নিজের থেকে বেশি মানুষের জন্য দোয়া করবেন। আর যে মানুষের জন্য দোয়া করে তার জন্য তো আল্লাহ সাহায্য করবে, যেহেতু ফেরেশতা তাদের জন্য দোয়া করছে। তো আপনি যে ধর্মের হন অবশ্যই ধর্মের পালন করবেন, আপনি অবশ্যই আপনি নামাজ কালাম পড়বেন, আপনি মুসলিম যদি হয়ে থাকেন আপনি আপনার ধর্মগুলো পালন করার চেষ্টা করবেন, নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের ধর্মটাকেও পালন করার চেষ্টা করবেন। কারণ দিন শেষে আমাদের মৃত্যু বলতে একটা জিনিস আছে, সেটা আমাদের মারা যেতে হবে, এবং আমরা যেহেতু মুসলিম, আমরা পরবর্তী জীবনের আখিরাতের কথা বিশ্বাস করি, এবং সেই দিবস আমরা বিচার হবে সেগুলো বিশ্বাস করি। তো এইরকম চলাফেরা করবেন, যেহেতু আপনি মনে রাখবেন, পৃথিবী বলেন, দুনিয়াতে বলেন, আখিরাতে বলেন, সব আপনি নিজেরটা আপনি নিজেই, আপনি যা আপনার আমল, আপনার কর্ম কাজ সব কিছু আপনি নিজেই, আপনি যা করে মৃত্যুবরণ করবেন সেইটা দ্বারা আপনাকে মানুষ মনে রাখবে। কিছুদিন আগে একজন মারা গেছে, তো উনি যা করছে ওনার দ্বারা মানুষ তা দ্বারাই মনে রাখছে। তো মানুষ যে কাজটা করে তাকে সেই কাজে দ্বারাই মনে করে। মানুষ এই যে সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে, কার যে কখন মৃত্যু হচ্ছে কেউ বলা যাচ্ছে না। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর নামাজ কালাম অবশ্যই পড়বেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ পরিশ্রমের সাথে সফলতা আসবেই।